আসসালামু আলাইকুম। দেশসেরা বিশ্ববিদ্যালয়ের দেশসেরা শিক্ষার্থীদের নিয়ে আরেকটা ক্লাস করার সুযোগ হলো আমাদের। আপনাদের সবাইকে ধন্যবাদ এই ক্লাসে উপস্থিত হওয়ার জন্য। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে রাইটিং এর উপরে কাজ। কিন্তু রাইটিং তো রিডিং ছাড়া হয় না। এটা আমি ইতিপূর্বে বলেছি আপনাদের। ঠিক আছে? তো আজকে আমরা যে রাইটিংটা করব সেটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড সেন্টেন্স থেকে কিভাবে সিমিলার আমি আরো বেশ কয়েকটা স্ট্যান্ডার্ড সেন্টেন্স আমি মেক করতে পারি সেই প্রসেসটা আমরা শিখব। এবং আপনারা যখন সেন্টেন্স লিখবেন তখন এই প্যাটার্নগুলো একটু খেয়াল করবেন। আমি আমার প্রথম দিকের ক্লাসগুলোতে ইনিশিয়ালি আমি বলেছিলাম যে একটা দেশের ভাষার স্ট্যান্ডার্ডটা কী। ভাষার স্ট্যান্ডার্ড হচ্ছে ওই দেশের সাহিত্য। এখন আমরা তো আপনার মানে ইংলিশ লিটারেচারের সমস্ত সাহিত্য আমরা পড়ি না, পড়ার সুযোগ হয়ে ওঠে না। তবু ওই দেশের আসলে সাহিত্যের মধ্যে কিন্তু সেগমেন্ট থাকে, ডায়ালেক্টিক্যাল ল্যাঙ্গুয়েজও কিন্তু সাহিত্যে অ্যাকসেপ্টেড। কিন্তু আপনার হচ্ছে গিয়া নর্মাল কনভারসেশনে আপনার সাহিত্য মানে আপনার ডায়ালেক্টিক্যাল ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু অ্যাকসেপ্টেড না। তো মানে যেটা চলিত ভাষা বলে বা রানিং যেই স্ট্যান্ডার্ড অফ ল্যাঙ্গুয়েজ যেটা আর কি, ওটা আসলে পত্রিকায় প্রতিফলিত হয়। তাহলে আমরা পত্রিকাটাকে নিউজ পেপারটাকে স্ট্যান্ডার্ড ধরে আমরা হচ্ছে কি ইংলিশটা শেখার ট্রাই করব। ঠিক আছে? তো তারই ধারাবাহিকতায় আজকে হচ্ছে আমরা যে সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে প্যাটার্ন নিয়ে আমরা কাজ করব সেটা হচ্ছে আমাদের এই যে এটা এটা হচ্ছে গিয়ে কি যে the Ministry of Liberation War Affairs has put on hold its initiative to prepare a comprehensive list of martyred intellectuals who were brutally killed by Pakistani military forces with the help of local collaborators in 1971, creating uncertainty over the completion of such a list. এ হচ্ছে আমাদের সেন্টেন্স। এই সেন্টেন্সটার উপর আসলে আমরা আজকে কি করব, কাজ করব। ঠিক আছে? আর এই যে আর্টিকেলটা আছে এটা সম্ভবত আমি আপনাদেরকে বাড়ি কাজ হিসেবে দিয়েছি, তাই না? আচ্ছা দেখেন, তো আজকে হচ্ছে আমরা যে সেন্টেন্সটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে যে এটা তো আমি ইতিমধ্যে পড়লাম। এখন আমি কিন্তু ইতিপূর্বে আপনাদেরকে এরকম সেন্টেন্স পড়িয়েছি যে কীভাবে সেন্টেন্সটা প্রথমে মানে ইংরেজিতে পড়তে হবে কীভাবে, এটা শিখিয়েছিলাম। তো আজকে আমরা সিমিলার কাজটা করব। ইংরেজিতে কথা বলার সময় কিন্তু দেখবেন আপনারা আমাদের টিচারদের সাথে যারা কথা বলছেন তারা খেয়াল করবেন, তারা কিন্তু ওই মানে টোনটা হচ্ছে আপস অ্যান্ড ডাউন করে এরা। তো এখন এই বাক্যটা হচ্ছে আমরা ইতিপূর্বে ক্লাসে যেহেতু বাক্যটা পড়িয়েছিলাম একটা বাক্য হাউ টু রিড ইংলিশ, আজকে আপনারা সেটা প্র্যাকটিস করবেন। তারপরে এটাকে নিয়ে অ্যানালাইসিস করব। তারপরে সিমিলার সেন্টেন্স প্যাটার্ন দিয়ে আমরা রেলেভেন্ট কিছু বাক্য আমরা নিচে লিখব, যাতে হচ্ছে আমাদের রাইটিংয়ের জন্য এটা খুব বেশি বেনিফিশিয়াল হয়। ঠিক আছে? তো এখন আপনাদের মধ্যে এই বাক্যটা কে পড়তে আগ্রহী বলেন? আপনি একা পড়বেন না, প্রত্যেকটা ফ্রেজ ভেঙে ভেঙে কোথায় জোরে পড়তে হবে কোথায় আস্তে পড়তে হবে এটা নিয়ে আজকেও কথা বলবো। তারপর হচ্ছে একটা পর্যায়ে পড়বেন। প্রথমে ফ্রেজগুলো আমরা ফিগার আউট করবো, তারপরে ক্লোজগুলা মানে এগুলা আমি অ্যাসিস্ট করবো, বাট রেসপন্ড করবেন কি সেটা বলেন। এই আমাদের প্রিভিয়াস ক্লাসটা কে করছিলেন? লাস্ট ক্লাসটা মানে হাউ টু রিড, কীভাবে পড়তে হয় এটার উপর কে ক্লাস করছিলেন? মিসবা করছিল, আর কে করছিলেন? অনেকেরই তো করার কথা। মাহিন করছিল, বাকিরা কই? প্রিয়া করছিল, আচ্ছা তমা করছিল। তো ঠিক আছে, আমি তমা লামিয়াকে নিচ্ছি, কারণ যারা কথা বল না তাদেরকে কথা বলা শিখাইতে হবে আগে। আর তামান্না মনে হয় তামজিম মনে হয়, ওকে রাইট। আচ্ছা ঠিক আছে, তাহলে তমা বলেন আমাকে, তমা কি লাস্ট ক্লাস করছিলেন না হাউ টু রিড, কীভাবে জি, ইংরেজি পড়তে জি হয়? করেছিলাম। ওকে ফাইন, জি। আপনি আনমিউট করে রাখবেন এবং আপনি আমার সাথে কথা বলবেন। আচ্ছা বলেন, তো আমরা ইংরেজি এইভাবে কি পড়বো যে হচ্ছে দ্য মিনিস্ট্রি অফ, দ্য মিনিস্ট্রি অফ, তারপরে জি। লিবারেশন ওয়ার অ্যাফেয়ার্স, এভাবেও পড়বো? নাকি এই পড়াটুকুর মধ্যে আমরা কোথায় পজ নিব কোথায় নেব না, কোথায় আসতে পড়বো কোথায় জোরে পড়বো, এইটুকু আপনি একটু এইটুকু একটু বলেন। আহ, হচ্ছে দুই ধরনের ইয়া ছিল, মানে আমি মনে করতে পারতেছি দুই না যে ধরনের ওয়ার্ড ছিল, দুইটা ইয়া। একটা হচ্ছে কিওয়ার্ডস হ্যাঁ, আর একটা হচ্ছে হ্যাঁ। ফাংশন ওয়ার্ডস। আমি কেউ অ্যাসিস্ট করব, হ্যাঁ, এখানে আপনাকে বিপদে ফেলাই দিব। কিওয়ার্ড গুলা জুড়ে পড়তে হয় আর আচ্ছা ফাংশন ওয়ার্ড গুলা একটু মানে আস্তে আস্তে পড়তে হয়, এরকম ছিল। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা জাস্ট এইটুকু নিয়ে কাজ করি প্রথমে, তারপর বাকিটুকু নিয়ে কাজ করবো। হ্যাঁ, এই অংশটুকুর ভিতরে আমাদের কিওয়ার্ড আর ফাংশন ওয়ার্ডগুলো কোনটা কোনটা মনে হয় দেখেন তো। কিওয়ার্ড হচ্ছে নাউন, এই যে
এগুলাই তো আচ্ছা শুনেন, নাউন আপনারা রেকর্ডেড প্রোনাউন। ক্লাসগুলো আবার করবেন। রেকর্ডের ফার্স্ট ক্লাসটা আবার করবেন বা সেকেন্ড ক্লাসটা আবার করবেন। কোন একটা ক্লাস আমি বলে দিয়েছিলাম যে হচ্ছে গিয়া স্পষ্টতই বলে দিয়েছিলাম যে কোনগুলা ফাংশন ওয়ার্ডস, কোনগুলা কিওয়ার্ডস। ক্লাসগুলা হ্যাঁ, নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ হুম, হুম, হুম। কিওয়ার্ড। নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্বস এইগুলো হচ্ছে আমাদের হ্যাঁ, কিওয়ার্ড। আর আর বাকিগুলো হচ্ছে আমাদের ফাংশন ওয়ার্ডস। তাহলে দেখেন এখানে প্রিপোজিশন মিনিস্ট্রি, আর্টিকেল এগুলো এই স্ট্রাকচারাল মিনিস্ট্রি ওয়ার্ড। হচ্ছে আমাদের কিওয়ার্ড। লিবারেশন ওয়্যার অ্যাফেয়ার্স এগুলো হচ্ছে আমাদের কিওয়ার্ড। আর এখানে যা আর এখানে হচ্ছে অফ এগুলো হচ্ছে আমাদের কি, এগুলো হচ্ছে আমাদের ফাংশন ওয়ার্ডস। ফাংশনাল অথবা এগুলো পড়তে হবে স্ট্রাকচারাল। আস্তে। এরপরে দেখেন দ্য মিনিস্ট্রি, এটা হচ্ছে আমার একসাথে পড়তে হবে কারণ এটা একটা ফ্রেজ। আবার অফ লিবারেশন ওয়্যার অ্যাফেয়ার্স এটা হচ্ছে আমাদের আর একটা ফ্রেজ। তো এইটুকু পড়তে হবে একসাথে, তারপর আবার এখান থেকে শুরু করে এই পর্যন্ত পড়তে হবে, তারপরে স্টেপে। ঠিক আছে? তো এটুকুর মধ্যে কিন্তু দুইটা স্টেপ, এটাও খেয়াল রাখতে হবে। আচ্ছা আমি মানে অ্যাটাচ করে দিলাম। তাহলে কি হবে? তাহলে বলেন। আচ্ছা তোমা বলেন এবার। দ্য মিনিস্ট্রি। দ্য মিনিস্ট্রি অফ লিবারেশন, দ্য মিনিস্ট্রি অফ লিবারেশন ওয়ার অ্যাফেয়ার্স। আচ্ছা ঠিক আছে, শুনেন শুনেন, আমি আপনারা বা আমরা যদি ভালো ইংরেজি পড়তে না পারি, ভালো ইংরেজি কোনোদিনই বলতে পারবো না। ঠিক আছে? আমি আপনাদের সাথে আরও কিছু রিসোর্স শেয়ার করব, এই জন্য আমি প্রাইভেট গ্রুপটা ক্রিয়েট করছি। সেটা হচ্ছে আপনার এই রিয়েল অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশনগুলো কোথা থেকে শিখবেন। অফলাইন ক্লাস নিয়েও কাজটা করতে পারি বা আগামী নেক্সট ক্লাসেও এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করে দিতে পারি। আমার কাছে একটা ডিকশনারি আছে, এটা সাধারণত আমাকে এটা ভাইয়া দিয়েছিল, এগুলো নিয়ে যদি কাজ করি পেয়ে গেছি যে সামহাও অর আদার। তো এটা হচ্ছে ক্যামব্রিজ ডিকশনারি, ওটা হচ্ছে আপনার প্রোনাউন্সিয়েশনের আমেরিকান প্রোনাউন্সিয়েশন আর ব্রিটিশ প্রোনাউন্সিয়েশন, দুইটা প্রোনাউন্সিয়েশনই আছে। যে ওয়ার্ডগুলো নতুন আসবে আপনারা পড়ার সময় তাৎক্ষণিকভাবে ওই ওয়ার্ডটার প্রোনাউন্সিয়েশন শিখে নেবেন। আর আইপিএ ক্যারেক্টার্সগুলো ওখানে ভিজিবল হয়, ওগুলো দেখো আপনি বুঝতে পারেন। তো যাই হোক, এটা যদি বলি মিনিস্ট্রি, দেখেন এটাকে যদি বলি মিনিস্ট্রি বা মিনিস্ট্রি, আমরা কে কীভাবে বলি জানি না। যেমন একটা সিমিলার একটা ওয়ার্ড আছে হিস্ট্রি, এটাকে অনেকে কিন্তু বলে মানে হিস্টোরি বা হিস্টোরি বলে, কিন্তু এটা কিন্তু উচ্চারণ কী হয় জানেন? হিস্ট্রি দুইটা সিলেবলের ওয়ার্ড, আর উচ্চারণ হবে কী হবে? হিস্ট্রি। সিমিলারলি এটা কী হবে? মিনিস্ট্রি। মিনিস্ট্রি। ঠিক আছে? দাটা আমরা একটু আস্তে পড়বো আর এই ওয়াটা একটু জোরে পড়বো, তাহলে কি হবে? আর এটা কিন্তু দা না, এটা একটু শিখে নেন। এটা হচ্ছে গিয়ে ধয়ের মতো উচ্চারণ হয়। আমি একটা ক্লাসে বলেছিলাম দ্য। এর উচ্চারণ দুই রকম হয়। একটা হচ্ছে এর মতো হয়, আর একটা হচ্ছে গিয়ে ধয়ের মতো হয়। ঠিক আছে? যেমন আমি যদি বলি দোজ স্টুডেন্টস, দেখছেন কিভাবে প্রোনাউন্সিয়েশনটা হয়। আর যদি আমি বলি যে হচ্ছে গিয়ে কি থিঙ্ক থিঙ্ক অফ ইউর পার্সোনাল প্রপার্টি, দেখেন কিভাবে করলাম। থিঙ্ক থিঙ্ক মানে থ দিয়ে উচ্চারণটা করলাম, কিন্তু এটা একটু বুঝতে হবে আপনাদের। আমাকে সুযোগ দেন, দেখেন আল্লাহর রহমতে আমরা কি শিখি এবং কতটুকু চমৎকারভাবে শিখতে পারি। আপনারা ইতিমধ্যেই কিন্তু হচ্ছে ফরেন স্পিকারদের লিসেনিংগুলো করতেছেন, তাদের কথার সাথে আমাদের পড়ার সাথে কিন্তু কিছু সিমিলারিটি আপনি খুঁজে পাবেন, এবং অ্যাট আ টাইমে আপনি রিয়েলাইজ করতে পারবেন যে আপনি তাদের মতোই কথা বলতে পারতেছেন। তো এটা কিন্তু একটা আর্ট অফ রিডিং, আর্ট অফ স্পিকিং, এটা আপনাদের দরকার আছে, না হচ্ছে কথা বলে মজা পাবেন না। ইতিপূর্বে কোনো একটা ক্লাসে বলেছিলাম যে প্রোনাউন্সিয়েশন ছাড়া আপনি স্ট্যান্ডার্ড ব্রিটিশ আমেরিকান প্রোনাউন্সিয়েশন মেনটেন করে যখন কথা না বলবেন, বাট ইন দ্য মিন টাইম সামওয়ান স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ ইউ will be speaking, maintaining all, sorry, what to say, pronouncing the accurate one, you will be tremendously felt that you are being insulted. আপনি মারাত্মকভাবে ফিল করবেন যে আপনি অপমানিত বোধ হচ্ছেন বিনা কারণেই, বিকজ হি ইজ ইউজিং আ বেটার ভার্জন অফ ইউর্স। আমরা কিন্তু এটাকে বলি বেটার ভার্সন, না, এটা হচ্ছে ভার্জন। ওই যে এসের উচ্চারণটা এখানে জ হয়, ঠিক আছে? এসের উচ্চারণ জ হয় এমন বহুত জায়গা আছে। আচ্ছা, কিন্তু মেশন ওখানে কিন্তু এসের উচ্চারণ কি আবার হচ্ছে গিয়ে আমাদের তালব্যস্যর মতো হয়। যাই হোক, এটা পরের আলাপ করবে ইনশাল্লাহ আস্তে আস্তে। এখন বলতে পারেন ভাই এখন এত কথা কেন বলেন, আগে তো বলেন নাই। আগে কেন বলবো ভাই? আগে কি আপনার ওইরকম স্টুডেন্ট ছিলেন? আগে তো আমি আপনাদের আমার মতো করে চিন্তা করতে পারিনি, এখন চিন্তা করতে পারি। এই যে যারা ক্লাস করতেছেন সবগুলো নাম মুখস্থ হয়ে যাচ্ছে, এদের সাথে আমি ইন্টারাক্ট করতেছি, এরা তো আমার ছোটো ভাই বোন, এদেরকে তো আমি অনেক কিছুই বলবো। সামনে দেখেন কি হয়। আমি ভাই লোভ দেখাতে পছন্দ করি না, কিন্তু আপনারা ব্যক্তিগতভাবে দেখবেন প্রত্যেকটা ক্লাস থেকে যখন আপডেট হচ্ছেন আপনারা নতুন নতুন কিছু পাচ্ছেন, এবং যা আপনাদের দরকার তাই কিন্তু পাচ্ছেন। যারা ইংলিশ শিখতে আগ্রহী তারা এই বিষয়টা রিয়েলাইজ করতে পারবেন, আই থিঙ্ক। সো দেখেন
এখানে টিএইচ যে দা, আমরা বলি দা মিনিস্ট্রি, তো দা মিনিস্ট্রি না বলে আমরা কি বলবো, দ্য মিনিস্ট্রি অফ লিবারেশন ওয়ার অ্যাফেয়ার্স। তাহলে দেখেন দ্য মিনিস্ট্রি অফ লিবারেশন ওয়ার অ্যাফেয়ার্স, এগুলা কিন্তু জোরে পড়তেছি, দেখছেন? তাহলে এভাবে আমি পড়লাম। এরপর লাস্টে আমি এটাকে ফিনিশিংটা দিব কিভাবে, দ্য মিনিস্ট্রি অফ লিবারেশন ওয়ার অ্যাফেয়ার্স, দেখছেন? অ্যাফেয়ার্সের শেষে গিয়ে থেমে গেলাম, দায়ের দিক থেকে আস্তে আস্তে শুরু করলাম, অফের এখানে এসে তার আগে হালকা একটু পজ নিলাম। এই পড়ার মধ্যে আমি দম পাবো। যারা আরবি পড়ছেন তাদের একটা অভিজ্ঞতা আছে সম্ভবত, যে অনেক সময় একটা আয়াতটা বড় হয়ে গেলে আমরা হচ্ছে দম পাই না, আর মানে সুর টান দিয়ে ঠিক মতো পড়তে পারি না, কারণ আমাদের দম ফুরিয়ে যায়। তো এই যে কোথায় ওয়াকফ করতে হবে, জায়গা মতো ওয়াকফ না করলে আপনার দম তো ফুরিয়ে যাবেই। ইংলিশে কিন্তু সেম, এটা রিদমিক ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এটা রিদম দিয়েই পড়তে হয়। তাহলে কি হয় দেখেন, দ্য মিনিস্ট্রি অফ লিবারেশন ওয়ার অ্যাফেয়ার্স, মানে এগুলো স্ট্রেস করে পড়বে, মিনিস্ট্রি অ্যাফেয়ার্স স্ট্রেস করে পড়বে, এবং আপনার কাছে মনে হবে যে হঠাৎ কিছু ওয়ার্ডে অনেক জোরে পড়তেছে, মানে ধাক্কা দিয়ে পড়তেছে, ঠিক আছে? তো এই ধাক্কাগুলো আপনারা শিখে যাবেন ইনশাল্লাহ, ঠিক আছে? সো দেখি, দ্য মিনিস্ট্রি অফ লিবারেশন ওয়ার অ্যাফেয়ার্স, হ্যাঁ এবার একটু পড়েন আপনি। The Ministry of Liberation War Affairs. আরেকবার পড়েন। The Ministry of Liberation War Affairs. আমি দায়ের উচ্চারণের ব্যাপারে একটু বলতেছি, এটাকে হচ্ছে আপনারা দা বলবেন না, এটা হচ্ছে গিয়া যদি একেবারে না পারেন তাহলে যেটা সহজ কাজ করতে পারেন সেটা হচ্ছে দা। The Ministry of Liberation War Affairs. গুড। তো যদি একেবারে না পারেন তাহলে কি পড়বেন, যা পড়বেন। আমি লিখে দিচ্ছি, বাংলা লিখে দিচ্ছি, তাহলে আপনাদের সহজ হবে। আচ্ছা, দেখেন যেটা বলছিলাম, এটা উচ্চারণ যদি একেবারে না পারেন তাহলে কি পড়বেন, যা পড়বেন, যা আপাতত, মানে এটা যা, হ্যাঁ আমরা বলি না ধান, কিংবা হচ্ছে যদি বলি হচ্ছে ধ্যান। তো এটা আপনি ইংলিশে যখন স্ক্রিন শেয়ার হয়নি, গুড, প্রথমে বলার জন্য এবার স্ক্রিন শেয়ার হয়েছে মনে হয়, তাই না? জি। আচ্ছা ঠিক আছে। তাহলে দেখেন এখানে কি এটা যা, ঠিক আছে? তাহলে দ্য মিনিস্ট্রি, এখানে আরেকটা কথা বলি, এই যে এম আছে না, ম, এর উচ্চারণটা আমরা কিভাবে করি, আমরা কিন্তু মানে বাংলা ময়ের মতো করে ব্যঞ্জন বর্ণের মতো করে উচ্চারণটা করি, কিন্তু এটার উচ্চারণ কেমন হয় জানেন, মানে হচ্ছে দুই ঠোঁট বন্ধ করে আপনার উচ্চারণ করতে গেলে কেমন জানি হচ্ছে গিয়া নাকে ঝিঝি ধরে যায় আর কি। তো এটা এগুলো অফলাইন ক্লাস লাগবে না, হবে না এগুলো, তারপর যেটুকু বলা একটু বলতেছি। এই জন্য আমি চাচ্ছিলাম অফলাইন একটা ক্লাস নিয়ে তারপরে মানে রিডিংটা করতে, স্পিকিংটা করতে সুবিধা হতো। তাহলে একবার ভুলভাবে শিখে আবার সঠিকভাবে শেখার জন্য পিছিয়ে আসা, এটা খুব খারাপ, খুব কষ্টেরও হয়। তা আপনাদের তো বুঝাইতে পারি না, আপনাদের মানে সেই ইয়াগুলো নাই, সেই ক্রেজটা নাই, এত কম ক্রেজওয়ালা মানুষরা কিছু করতে পারে না জীবনে। দেখেন তো কি হচ্ছে, দেখেন এখানে যারা ভালো উচ্চারণ করবে খেয়াল করে দেখবেন, তারা এদিকে কেমন জানি একটু ঘূর্ণা করতেছে, আরবিতে ঘূর্ণা বলে না, এখানে ঘূর্ণা করবে এখানে। তাহলে কি, দ্য মিনিস্ট্রি অফ, আপনার কাছে মনে হতে পারে ঘূর্ণাটা আপনি বেশি করতেছেন, হ্যাঁ এটা মনে হতে পারে, বাট যখন আপনি রিডিংটা পড়ে যাবেন এবং ভালো পারবেন তখন দেখবেন কি বেশি হচ্ছে না, পারফেক্ট হচ্ছে, হ্যাঁ। বাট শেখানোর সময় একটু বেশি করে শেখাইতে হয়, তারপরে আস্তে আস্তে অটোমেটিক ঠিক হয়ে যায়। সো তাহলে কেমন হচ্ছে, দ্য মিনিস্ট্রি অফ লিবারেশন, এখানে দেখবেন লিবারেশন, এই যে বটা কিন্তু উচ্চারণ করি কেন, ব, বাট ইংলিশে বটা কিন্তু ব না, ইংলিশে বটা হচ্ছে ব, এমনভাবে উচ্চারণ হয় বটা, ঠিক আছে? যেমন আমরা কি বলি বাবল, বাট দেখবেন যারা হচ্ছে ফরেনার্স, এরা এইভাবে বলতেছে বাবল, বাস্কেটবল, বা, মানে বর উচ্চারণটা ডাইরেক্টলি বা, এরকমভাবে করতেছে। আপনাদের কিন্তু সেম ওয়েতে করতে হবে ইনশাল্লাহ, এবং ওইভাবে আমি সেখানে ট্রাই করবো। একটা পর্যায়ে দেখবেন আমার চাইতে আপনাদের প্রোনাউন্সিয়েশন ফার বেটার, অনেক বেশি ভালো। কারণ এই আমার কাছে আবার নতুন স্টুডেন্ট আসবে, তাদেরকে হচ্ছে আবার র্যান্ডম প্রোনাউন্সিয়েশন দিয়ে শুরু করতে হবে। 15 দিন 1 মাস পরে তাদেরকে আবার প্রোনাউন্সিয়েশনটা শেখাবো,
তারা কিন্তু ভালোটাই প্র্যাকটিস করবে, বাট আমার কিন্তু আবার নতুনদের নিয়ে শুরু করতে হয়। আসলে আমার চাইতে আমাদের স্টুডেন্টরা সবসময় ভালো করবে, এটাই স্বাভাবিক। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে কি হলো? দ্য মিনিস্ট্রি অফ লিবারেশন ওয়ার অ্যাফেয়ার্স। তো কেমন হচ্ছে দেখেন, দ্য মিনিস্ট্রি অফ লিবারেশন ওয়ার অ্যাফেয়ার্স, লিবারেশন ওয়ার অ্যাফেয়ার্স। এখানে অফের উচ্চারণটা খুব স্লো হয়ে যাবে। আজকে প্রোনাউন্সিয়েশন নিয়ে আর বাকি কথা তেমনটা বলবো না, কারণ আমাদের সময়ের সাথে খুব সীমিত। এই সময়ের মধ্যে আমাদের যেটা করতে হবে, পুরো সেন্টেন্সটা নিয়ে কাজ করতে হবে। আমার কথা হচ্ছে এই কাজ যে আছে, আপনারা যারা কথাবার্তা বলতেছেন মনে করতেছেন যে ভালো বলতেছি, ফ্লুয়েন্সি ঠিক আছে, এটা সেটা ঠিক আছে, ফাইন ঠিক আছে, বাট এটাকে আরও স্ট্যান্ডার্ডাইজ করতে হবে। ঠিক আছে? তো দেখেন, দ্য মিনিস্ট্রি অফ লিবারেশন ওয়ার অ্যাফেয়ার্স হ্যাজ পুট, দেখেন এখানে একটা ঝামেলা হতে পারে, অন হোল্ড। এই যে দেখেন আমি একটা কথা বলতাম কিন্তু অন টেস্ট, এই অন টেস্ট আছে না, অন টেস্ট মানে কি পরীক্ষামূলক আছে। তো সিমিলারলি অন হোল্ড, বলেন তো অন হোল্ড মানে কি? স্থগিত। আচ্ছা, স্থগিত। আচ্ছা, যদি বলি আমি পুট অন হচ্ছে কি? কিছু রাখা। আচ্ছা, কোনো কিছু রাখা। ঠিক আছে? এখানে অনেকে যদি মনে করেন এই যে ফুটের সাথে ওয়ানটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা কিন্তু ভুল। এখানে আপনি অন হোল্ড এটাকে আপনার একসাথে ধরতে হবে। ঠিক আছে? স্থগিত অবস্থায় রাখা আর কি, এরকম। তাহলে মানে যখন হচ্ছে পুট ইন, অত ড্রেস আপ করা, তারপর পুট ইন টু, পুটের পরে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো আছে ওগুলোর কারণে কিন্তু মিনিংটা চেঞ্জ হয়ে যায়। এখানে যে ঘটনাটা ঘটে, অন হোল্ড, অন টেস্ট মানে কি পরীক্ষামূলক অবস্থায় আছে, অন হোল্ড মানে স্থগিত অবস্থায় আছে। এইটা কিন্তু একটা এক্সপ্রেশন, এগুলো একটু পারা লাগবে আপনাদের। এগুলো না পারলে লেখার মান কিন্তু খুব বেশি গ্ল্যামারাস হবে না। আপনি লেখা গ্ল্যামারটা আনতে গেলে এই এক্সপ্রেশনগুলো, এজন্যই বলি পত্রিকা পড়তে হবে নিয়মিত। পত্রিকা পড়লে আবার না জেনে না বুঝে পড়লে তাও বিপদ। মানে কোনটা কোথায় কার সাথে কী হচ্ছে না হচ্ছে এগুলো না জানা ঝামেলা। এই জন্য আমাদের ক্লাসগুলো করতে হবে, তারপর আমাদের রিডিংটা করতে হবে, তখন দেখবেন যে রিডিংটা ভালো হচ্ছে এবং পড়ে আরও মজা পাচ্ছেন আপনি। সো দেখেন তাহলে পুট অন এটুকু আমাদের একসাথে পড়তে হবে, কারণ এটা একটা স্টেপ। তারপরে হোল্ড, পুট অন হোল্ড, has put on hold its initiative to prepare a comprehensive list of martyred intellectuals. এখানে পরবর্তী, আচ্ছা, put on its initiative, এটার উদ্যোগ হচ্ছে থামিয়ে দিয়েছে এই পর্যন্ত একসাথে। তারপরে to prepare এই পর্যন্ত আবার একটু মানে একসাথে পড়া বলতে পারেন, বা এখানে এই যে টু তো আমাদের হচ্ছে ফাংশন ওয়ার্ড, এই ফাংশন ওয়ার্ড চলে আসলে সেখানে আপনি পজ নিতে পারবেন, হালকা মানে থামতে পারবেন, একটু স্লো হতে পারবেন, মানে দম আপনি হচ্ছে গিয়ে ব্রিথিং করতে পারবেন। অর্থসে আপনি ইনহেল করতে পারবেন, বাতাসটা ভিতরে আপনি ইনহেল করতে পারবেন। তো বাতাসটা যখন ইনহেল করবেন তখন আপনি কি ইনহেল করতেছেন? মূলত অক্সিজেনটা ইনহেল করতেছেন। অক্সিজেন ইনহেল করার কারণে আপনি পরবর্তীতে কথাগুলো জোরে বলতে পারবেন, দম নিয়ে কথাটা নিজের মতো বলতে পারবেন আপনি। তাহলে দেখেন এই যে এখানে আ থেকে শুরু হয়েছে, আর্টিকেল, এগুলো ফাংশন ওয়ার্ড। আ কম্প্রিহেন্সিভ লিস্ট, এই যে লিস্ট, এই লিস্টে একটু জোরে পড়তে হবে। কম্প্রিহেন্সিভে মোটামুটি জোরে পড়া যায়, তবে সব একই সাথে ওয়ার্ডে ডাবল স্ট্রেস হয় না। এগুলো নিয়ে কাজ করতে হবে সামনে, এখনই আমি সব কিছু বুঝাতে পারবো না। বাট দেখেন এখানে তাহলে কি হয়, দেখেন has put on hold its initiative to prepare a comprehensive list of martyred intellectuals. of martyred, এই দেখেন এখানে আর উচ্চারণটা কিন্তু হয় না, মানে আর এর পরে কনসোনেন্ট থাকলে আর উচ্চারণটা করতে হয় না। তাহলে কি হয় দেখেন, আমরা যদি বলি martyred, তাহলে বিষয়টা দেখেন উচ্চারণ করতে কেমন জানি লাগে। বাট martyred এটা কিন্তু স্মুথলি আমরা করতে পারতেছি। তার প্রোনাউন্সিয়েশনগুলো কেন শিখতে হবে? কারণ ভালো উচ্চারণ করতে গেলে ভালো প্রোনাউন্সিয়েশন জানা লাগবে, এবং এই মেকানিজমটা না জানলে আপনি ভালো পড়তে পারবেন না, ভালো বলতে পারবেন না। ঠিক আছে? এই পর্যন্ত একটা আমাদের এই স্টেপগুলো গেল। তারপরে কি, হু ওয়ার ব্রুটালি কিলড, দেখেন হু ওয়ার, এ ওয়ার কিন্তু আমাদের ফাংশন ওয়ার্ড, আসতে পড়তে হবে। বাট ব্রুটালি কিন্তু অ্যাডভার্ব, এটা জোরে পড়তে হবে। দেখেন হু ওয়ার ব্রুটালি কিলড বাই পাকিস্তানি মিলিটারি ফোর্সেস। দেখেন এখানে এই যে এগুলো আপনি স্ট্রেস করবেন, তারপরে ব্রুটাল এটাকে স্ট্রেস করবেন, যেগুলো হচ্ছে আমাদের কিওয়ার্ডস। তারপর বাইটার এখানে একটু পজ নেবেন, দম নেবেন। তারপরে পাকিস্তানি মিলিটারি ফোর্সেস, এখানে কিন্তু ছাড়া উচ্চারণটা হয় না, বাট না করলে মনে হয় যে কেমন মানে, কিন্তু কেমন কাটাই উঠতে হবে আপনার।
আমাদের হচ্ছে গিয়ে ভার্সিটি অ্যাডমিশনে যখন কোচিং করতাম তখন খেয়াল করে দেখবেন যে হচ্ছে গিয়ে আমরা এখন মানে ওই ভাইয়েরা এমন এমন ব্যাকরণ মানে উল্টাই পুল্টাই বলতো যে এটা ভুল ব্যাকরণ, এটা সঠিক, এটা শিখানো এমন তেমন। তখন আমাদের পৃথিবীটা চেঞ্জ হয়ে যেত, আমরা দুনিয়াটা পাল্টাই যাচ্ছে। তো এখনও অনেক দুনিয়া পাল্টায় যাবে প্রোনাউন্সিয়েশনে কাজ করলে। যে আপনি যাই বলেন না কেন ওটা ভুল মানে ভুলই, আপনি মানলেও ভুল না মানলেও ভুল, ঠিক আছে? সো এরপর কি আছে দেখেন, উইথ দ্য হেল্প অফ লোকাল কোলাবোরেটরস, আচ্ছা এই পর্যন্ত একসাথে। তারপর ইন 1971 এই পর্যন্ত একসাথে। আচ্ছা তারপর ক্রিয়েটিং আনসার্টেনটি, এখানে দেখেন আনসার্টেনটি, সার আর উচ্চারণটা করলেই আপনি হচ্ছে গিয়ে ঝামেলায় পড়ে যাবেন, আর না করলে সুন্দরভাবে আগাতে পারবেন। আনসার্টেনটি। সো কি হচ্ছে, ক্রিয়েটিং আনসার্টেনটি ওভার দ্য কমপ্লিশন অফ সাচ আ লিস্ট। দেখেন অফ সাচ আ লিস্ট, এই লিস্টের এখানে কিন্তু আমি খুব আরামসে মানে রং চং মাখায়া নিজের মতো করে বলতেছি, ভাই এটা স্টেজ ওয়ার্ড, এখানে আপনি কাহিনীটা করবেন। আর এই কারণেই মানুষ বলবে কিরে ওর ইংলিশ তো আমাদের মতো মামাদের মতো না, ওর ইংলিশ যেন কেমন কেমন। এই কেমনের জন্যই আপনার সোসাইটিতে ভ্যালুড হবেন, কারণ আপনি তো ব্রিটিশ কিংবা আমেরিকান প্রোনাউন্সিয়েশন, ব্রিটিশ আমেরিকান স্ট্যান্ডার্ড আপনি শিখছেন বা শিখতেছেন, ঠিক না? তো এটা প্রসেসিং, এগুলো আস্তে আস্তে শিখতে হবে এবং আসবে আমার সময়ের ধারাবাহিকতায়। আমি আপনাদের সাথে ডিকশন এগুলো শেয়ার করব, তখন আপনারা সব ওয়ার্ডের কিন্তু মানে প্রোনাউন্সিয়েশন দরকার নাই, এবং আপনি আস্তে আস্তে করে প্রতিদিন 5টা 10টা করে করতে করতে একটা সময় দেখবেন 6-7 মাস পরে আলহামদুলিল্লাহ আপনি সবগুলো ওয়ার্ডেরই একজ্যাক্ট প্রোনাউন্সিয়েশন জানতেছেন। তো এই প্রোনাউন্সিয়েশনগুলো তো ভয়াবহ প্রোনাউন্সিয়েশন না। ভয়াবহ প্রোনাউন্সিয়েশন কোনগুলা, যেখানে হবে জ আপনার করেন হচ্ছে কি জ করেন না। যেমন ওই যে শেজল অথবা স্কেজল, এটা নিয়ে কথা বলছিলাম ফার্স্ট ক্লাসে, এটা শিডিউল কিন্তু বলে যাচ্ছি। হয়তো মানুষ আগামী আরও 5 বছর বলবে, তারপরে দেখবেন এটা চেঞ্জ হয়ে গেছে। এটা চেঞ্জ হয়ে এডুকেশনের মতো। আমরা এখন যেহেতু বলি এডুকেশন সোসাইটিতে কিন্তু এটা এস্টাবলিশড, কিন্তু আপনার জাস্ট লুক অ্যাট 5 years ব্যাক, তখন মানুষ কি বলতো এডুকেশন। তো এডুকেশন থেকে একটা সার্টেন অ্যামাউন্ট অফ পিপল কিন্তু এটাকে এডুকেশন বলতেছে। এরপর 5 years পরে দেখবেন কি এটাকে সবাই কি বলতেছে এডুকেশন, কারণ মানুষ তো লার্নিং প্রসেসের মধ্যে দিয়ে যায়। সমাজের সচিবরা, বড় বড় হচ্ছে চাকরিজীবীরা, বড় বড় সেলিব্রিটিরা যে ওয়ার্ডগুলো ইউজ করবে মানুষ ওগুলাই শিখবে, ঠিক আছে? তা এখন এরা কোনটা ইউজ করে, এটা তো সুপার স্ট্যান্ডার্ডটা ইউজ করে। তা আমরা এগুলো শিখে যদি আগে থেকে ইউজ করা শুরু করে দিতে পারি, তুলনামূলক আগে থাকলাম না? আচ্ছা, এই হচ্ছে কথাবার্তা। ক্রিয়েটিং আনসার্টেনটি এইটুকু আমাদের একসাথে পড়তে হবে। তারপরে ওভার প্রিপোজিশন, ওভার থেকে শুরু করে ওভার কমপ্লিশন, এইটুকু একসাথে পড়তে হবে। আর অফ সাচ আ লিস্ট এইটুকু আমাদের একসাথে পড়তে হবে। এই হচ্ছে আমাদের রিডিং করার কাহিনী। তো আমি এখন ভেঙে ভেঙে পড়বো, তারপর আপনাদের মধ্যে থেকে কোনো একজনকে পড়তে বলবো, সে স্মুথলি পড়বেন। জোরে জোরে পড়তে হবে, জোরে জোরে না পড়লে আপনি কোনোদিন স্পিকিং ভালো করতে পারবেন না, কারণ আপনার ওয়ার্ড উচ্চারণের জড়তাই কাটবে না। আপনি প্রত্যেক দিন একটা আর্টিকেল নিয়ে, আমি তো আর্টিকেলটা আপনার সাথে শেয়ার করি, আর্টিকেল নিয়ে কী করবেন বললাম না, আপনি হচ্ছে গিয়ে প্রয়োজনে রিডিং রুম থেকে একদিন আগের পত্রিকা নেবেন, প্রয়োজনে নিয়ে হচ্ছে ছাদে যাবেন, না মাঠে যাবেন, না হচ্ছে যেখানে খুশি কোয়াইট প্লেসে যাবেন, গিয়ে অন্তত পক্ষে যতটুকু জোরে পড়লে মানুষ আপনারটা শুনে অট্ট হাসি দেবে না, এমন একটা স্পেসে গিয়ে আপনি আরামসে একটু জোরে জোরে পড়েন। মানে আপনি যে জোরে পড়তেছেন সেই কথাটা কিন্তু আমার কানে যাচ্ছে। মানে আপনি পড়তেছেন যখন, অ্যাট দ্য সেম টাইম ইউ আর লিসনিং। যখন আপনি পড়তেছেন, ওয়েন ইউ রিডিং অ্যাট দ্য সেম টাইম ইউ আর লিসনিং, কারণ আপনি পড়তেছেন, এই পড়াটা কিন্তু আপনি লিসনিং আকারে কানে আসতেছে, তার মানে আপনার লিসনিং স্কিলটা বুস্ট হচ্ছে। কে কি বললো সেটা ম্যাটার না, আমি কি বলতেছি সেটা ম্যাটার, বিকজ ইউ আর ফলোয়িং মি, ওকে? ইউ হ্যাভ সেট মি অ্যাজ ইউর মেন্টর, রাইট? ওয়েদার ইউ অ্যাকনোলেজ অর নট, ইউ হ্যাভ অলরেডি অ্যাকনোলেজড ফলোয়িং দ্য অল প্রসেইজা। এই দেখেন আমরা কি বলি প্রসিডিউর, এটা সঠিক উচ্চারণ কি জানেন? প্রসেইজা। আমি আমার অফলাইন ক্লাসে যখন আসবেন, ফার্স্ট ডেতে এই কোয়েশ্চেনটা কেউ করেন যে হচ্ছে ভাইয়া আপনি প্রসিডিউর একটা উচ্চারণ কথা বলেছিলেন, এটা আসলে কি? প্রয়োজন আপনি ডিকশনারিতে সার্চ করেন, এখন গুগলে সার্চ করে গিয়ে দেখেন এটা উচ্চারণ কি। প্রসেইজা, ইউ হ্যাভ টু গো থ্রু দ্য প্রসেইজা, মানে প্রসিডিউরের মধ্যে দিয়ে যেতে হবে। প্রসেস একটা ভিন্ন বিষয়, বাট আমরা অনেক সময় বলি কি তোমাকে এই প্রসিডিউর ফলো করতে হবে, ইউ হ্যাভ টু ফলো দিস প্রসেইজা, তোমাকে এই প্রসিডিউর ফলো করতে হবে। হ্যাঁ, এটা ইংলিশ কি? ইউ হ্যাভ টু গো থ্রু দিস প্রসেইজা। তো এগুলা কিন্তু আপনি ধরতে পারেন, আপনি তো শুনেন না এটা সেটা, আপনি ইংলিশ মুভি দেখা শুরু করেন, প্রচুর শুনবেন, ফরেনারদের শোনা শুরু করেন, আপনি শুনবেন। আপনি যারা ভালো ইংলিশ পড়ে তাদের মুখের কথা শোনা শুরু করেন, দেখবেন আপনি শুনতেছেন নিয়মিত। আর এই প্রোনাউন্সিয়েশনগুলো শেখার একটা সুবিধা আছে, আপনার তো ইউনিভার্সিটি স্টুডেন্ট, কেউ হচ্ছে গিয়া মানে
অ্যাব্রোডে যাবেন স্টাডি করতে, আবার আমাদের মতো অনেকেই আছেন, ওই ম্যাক্সিমামই আছে আমাদের ইউনিভার্সিটি স্টুডেন্টরা, যারা অনেক মানে অনেক লেসনের জন্য অনেক নির্দিষ্ট টপিকের উপর লেকচার কিন্তু আমরা ইউটিউব থেকে শুনি, মানে ফরেনার্সদের মুখে শুনি। বিশেষ করে অ্যাসাইনমেন্ট করতে গেলে আমার নিজের কথা যদি আমি বলি যে ডায়ালেকটিক্যাল মার্কসিজম কি, এটা আমি ক্লাস আমার 6.5 মাস পড়িয়েছি, হ্যাঁ ভালো বুঝছি আলহামদুলিল্লাহ, কিন্তু 6 মাসে পুরো লেসনটাকে আমার কাছে মনে হয়েছে আমি 7 মিনিটে পুরো শিখিয়ে ফেলতে পারছি। এবং 7 মিনিটে যা শিখিয়েছে আমি ইউটিউব থেকে শুনছি, একজন লেকচারার লেকচার শুনছি, ওই 7 মিনিটের কথাটুকু আমি লিখছি, ওই 7 মিনিটের কথাটুকু লিখে আমি হচ্ছে কি আপনার 10 মার্কের একটা কোয়েশ্চেন্সের আনসার করতে পারছি। এবং আমার কাছে মনে হয়েছে ওই পরীক্ষাটাতে ওই কোয়েশ্চেন্স আমি সবচেয়ে ভালো করেছি। আর এমন জিস্টগুলো আমি পাচ্ছি যে কী বলতেছে, মানে মানে একদম পুরো প্রেসাইসলি কথাগুলো বলতেছে। তা বিশেষ করে আমাদের মানে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট যারা আছেন এবং ইংলিশ ভার্জনে যারা পড়াশোনা করেন, তাদের ডিপার্টমেন্টগুলোতে ইংলিশে লিখতে হয়, কিন্তু তখন হচ্ছে কি দেখবেন ক্লাসে ম্যামরা টিচাররা যা বলতেছে ফাইন ভালো, বাট এরা তো হচ্ছে মানে ওদের ন্যারেটিভটা তো একটু ব্রড, তো পরীক্ষায় তো আমাদের প্রেসাইজ করে লিখতে হয়। বাট প্রেসাইজ নোটটা আমরা কোথা থেকে পাবো? নির্দিষ্ট টপিক লিখে ইউটিউবে সার্চ করেন, দেখবেন কি অনেক লেকচার দিচ্ছে, আপনার 1 ঘন্টার পর সে 10 মিনিটে মানে রিভাইজ করেন, একদম প্রেসাইজলি বলে দিচ্ছে, ওইটুকু আপনি নোট করেন খাতায়, ওগুলো আপনি পরীক্ষা আবার অ্যাপ্লাই করে দেখেন। আপনি এমন এমন জিনিস লিখবেন দেখুন আপনার স্যার খাতা পড়তে গিয়ে পুরাই কনভিন্সড এবং ইমপ্রেসড হয়ে যাবে, কিরে ভাই ও তো অস্থিরভাবে লিখছে। সে চিন্তা করতে পারবে না, সে এটুকু চিন্তা করবে যে আপনি হয়তো তার পুরা হোল কথা সামারাইজেশনটা লিখছেন, আপনি যে কপি পেস্ট মারছেন আরেক জায়গা থেকে এটা সে খেয়াল করবেন। এখন এটা ফুল তো কপি পেস্ট না, কারণ টিচারের লেকচার মানে দীর্ঘ হচ্ছে 6 মাসের লেকচার কিংবা 1 মাসের লেকচার আপনি প্রেসাইসলি আপনি 5 পৃষ্ঠায় লিখবেন, এটা তো টাফই আপনার জন্য, মানে এটাকে সামারাইজ করা। বাট এটা তো সামারাইজড অবস্থায় আপনার ইউটিউবে আছে, সেখান থেকে শুনে নেন। তো আচ্ছা এই কথা কেন বললাম? এই কথা এই জন্য বললাম যে যখন ইউটিউবে আপনার ফরেন ইউনিভার্সিটির প্রফেসররা লেকচার দিবে, তারা তো হচ্ছে আপনার মতো আর এমনি বলবে না যে দ্য মিনিস্ট্রি অফ লিবারেশন ওয়ার অ্যাফেয়ার্স হ্যাজ পুট অন হোল্ড ইটস ইনিশিয়েটিভ টু প্রিপেয়ার আ কম্প্রিহেন্সিভ লিস্ট অফ মার্টার্ড ইন্টেলেকচুয়ালস হু ওয়ার ব্রুটালি কিল্ড বাই পাকিস্তানি মিলিটারি ফোর্সেস উইথ দ্য হেল্প অফ লোকাল কোলাবোরেটর্স ইন 1971। তারপর কি creating uncertainty over the completion of such a list। আপনি আচ্ছা রেসপন্ড করেন কেউ? কোনো ফরেন টিচার এভাবে পড়ে বলে না। এবং আমি যে বললাম আপনার কাছে কি খুব ভালো লাগছে এটা শুনে? না, ভালো লাগেনি। আচ্ছা ভালো লাগে না, কিন্তু আমরা যখন কথা বলি, নর্মালি যখন কথা বলি তখন কি আমি এভাবে বলি? আপনারা খেয়াল করবেন, আমি যাদের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলেছি কোনো না কোনো কারণে, সেখানেও খেয়াল করবেন বাংলা বলতে গিয়ে আমার হচ্ছে গিয়ে বাংলার মধ্যে খ চলে আসতেছে, মানে অ্যাসপারেটেড সাউন্ডগুলো চলে আসতেছে। এটা ভাই হয়ে যায়। আপনি দেখবেন এই যে বাংলাদেশে যে নাটকগুলো করে বিভিন্ন মানে নাটকে অনেক সময় কিন্তু মানে ও মা তুমি খই থেকে আসছো, আই ওয়ান্ট টু মিট ইউর ব্রাদার, হোয়াট আর ইউ ডুইং, এই কথাগুলো কিন্তু আচ্ছা দেখেন, তো হচ্ছে গিয়ে আমরা কিন্তু মানে এরকম মানে নাটকের এক্সপ্রেশনগুলো দেখি। তো কেন দেখি? কারণ ওরা হচ্ছে ওইগুলো শিখে প্রসেসের মধ্যে দিয়ে যায়, তারপরে আমাদের সোসাইটির যে মিডল ক্লাস যারা আছে তারা কিন্তু হচ্ছে আপনার ওই লার্নিং প্রসেসের মধ্যে দিয়ে যায়, ওই ওয়ার্ডগুলো ফেস করে। তো এই যে ঢাকা শহর ভিত্তিক যে নাটকগুলো করে, ওই নাটকগুলোর মধ্যেও কিন্তু এই যে প্রোনাউন্সিয়েশনগুলোর যে একটা এই রিফ্লেকশনটা তারা কি করে প্রেজেন্ট করে। এতে কি হয়, আপনার মতো আমার মতো যারা হচ্ছে গিয়া মিডল ক্লাস ফ্যামিলির কিংবা মানে কালচারালি যারা মিডল ক্লাসে বিলং করে, তারা কিন্তু মজা পায়, তারা মনে করে আমাদের কথাগুলোতে তারা বলতেছে। এই জন্যই কিন্তু আমরা এগুলো অনেক আগ্রহ নিয়ে দেখি। এগুলোর অনেক হিস্ট্রি আছে, সোশিওলজিক্যাল এক্সপ্লেনেশন আছে। তো যাই হোক, এখন আপনারাও দেখবেন যখন কথা বলবেন না গ্রামে গিয়ে, মানে এই কোর্স তো ইংলিশে করার পরে আপনাদের মধ্যে দেখবেন কি চেঞ্জ আসছে। আপনি চাইলেও সবসময় নিজেকে ব্যালেন্স করতে পারবেন না, আপনি 2-4টা ওয়ার্ড ওইরকম প্রপার প্রোনাউন্সিয়েশন মুখ দিয়ে চলেই আসবে। আপনি প্রোনাউন্সিয়েশন এটা না বলেন, অন্তত প্রোনাউন্সিয়েশন এইটুকু এই যে স্টেজ করতেছেন এটা চলেই আসবে। এবং আপনার পাশে মানুষটা নোটিস করবে যে you are speaking a quite different way, you have learned something, or you have just acquired something, or just your learning approach was different, a bit different, at least different, মানে আপনার মধ্যে দিয়ে কথা বলার মধ্যে দিয়ে প্রুভ হয়ে যাবে। আচ্ছা দেখেন, তাহলে আমরা পড়বোটা কিভাবে আলটিমেটলি। The Ministry of Liberation War Affairs has put on hold
হোল্ড, হ্যাজ পুট অন হোল্ড, দুঃখিত। দেখেন, দ্য মিনিস্ট্রি অফ লিবারেশন ওয়ার অ্যাফেয়ার্স হ্যাজ পুট অন হোল্ড, হ্যাজ পুট অন হোল্ড ইটস ইনিশিয়েটিভ। একটা ব্যাকরণ এখানে মানে অস্থির একটা ব্যাকরণ আছে, আমি একটু বলি আপনাকে। সেটা হচ্ছে কি, আমরা 7 ম্যাজিক টুলসে শিখেছিলাম কিন্তু যে হ্যাজ পুট রেখেছে, কি রেখেছে, ইটস ইনিশিয়েটিভ। কি রেখেছে? ইটস ইনিশিয়েটিভ, মানে এটার উদ্যোগকে রেখেছে। তো এরপরে যদি আমরা কোয়েশ্চেন্স করি, কি দিয়ে করি বলুন তো, হাউ দিয়ে করি, কিভাবে রেখেছে, তখন উত্তর আসে কি, এই যে স্থগিত অবস্থায়। এটা কিন্তু ছিল হচ্ছে আমাদের একটা অ্যাডভার্ব, এটা কিন্তু এখানে বসার কথা ছিল। এটা কিন্তু হচ্ছে আপনার এখানে বসার কথা ছিল, কিন্তু হচ্ছে এটা যেহেতু ইম্পর্টেন্স, এই 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 যে এখানে 7 ম্যাজিক টুলসের এই টুলসটার ইম্পর্টেন্স এই বাক্যে বেশি, এই জন্য এটাকে কি করছে, এটাকে ভার্বের পরে ইমিডিয়েটলি নিয়ে গেছে এবং অবজেক্টটা দিছে তারও পরে। হ্যাজ পুট রেখেছে, কি রেখেছে, ইটস ইনিশিয়েটিভ, এটার পদক্ষেপটা রেখেছে। তো হাউ ইট হ্যাজ পুট, এটাকে কিভাবে, হাউ ইট হ্যাজ বিন পুট, এটাকে কিভাবে রাখা হয়েছে, এই প্রশ্ন উত্তর আসবে গিয়ে কি, অন হোল্ড, স্থগিত অবস্থায়। এখানে অন হচ্ছে প্রেপোজিশন, হোল্ড হচ্ছে নাউন। ব্যাখ্যা জিজ্ঞেস করেন না, এটা নিয়ে কথা বলতে গেলে আর অনেক সময় লেগে যাবে। এগুলো আমি মানে মোটামুটি ভালো পারি, আমি ওয়ার্ড অ্যানালাইসিস করতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি, কিন্তু আপনাদের নিয়ে এখন এগুলো করতে চাচ্ছি না, সময় আসুক, এক সময় হয়তো করা হবে। সো যাই হোক, দেখেন এই হোল্ড যে নাউন, এটাকে অনেকে মানতেই তার দম ফেটে যাবে, বাট এগুলো আমি কথা বলবো না এখন। একটা যুক্তি শুধু মনে রাখবেন, অন কি প্রেপোজিশন না, প্রেপোজিশনের পর যে ওয়ার্ডটা আসতেছে সেটা 100% হয় নাউন, না হয় প্রোনাউন। ওই যুক্তি তো অন্তত পক্ষে এটা হচ্ছে গিয়ে কি নাউন, ঠিক আছে। তাহলে দেখেন, হ্যাজ পুট ইটস ইনিশিয়েটিভ অন হোল্ড, তাহলে এটার উদ্যোগ রাখছে কোন অবস্থায়, অন হোল্ড, স্থগিত অবস্থায় রাখছে। স্থগিত অবস্থায় এটার গুরুত্ব যেহেতু বেশি, এই জন্য এটাকে কি করছে, এটাকে কি আগে নিয়ে গেছে। আর কথা বুঝতে পারছেন? হ্যালো, জি ভাই। আচ্ছা, জি ভাই। এই তোমা এই এখন জি, হচ্ছে বুঝতে আরেকজনে পারছি। রেসপন্ড করে না, আমি তো বলছি 22 সেকেন্ড অনুযায়ী আমার কথা রেসপন্ড করতে হবে, তাহলে আমি এভাবে হচ্ছে পড়াইলে মজা পাবো না পড়াইয়া। এই রিবা রেসপন্ড করেন। ভাইয়া এগুলা শিখতে শিখতে বাংলা ভুলে যাব মনে হচ্ছে। এই যে দেখেন, আপনি যে ভিডিওটা মেক করছেন, সাহস করে ডেয়ারিং একটা কাজ করছেন। আবার এক কথা, এগুলা শুনে আবার আপনারা আগে যেভাবে পড়তেন পুরা চেঞ্জ করবেন না, যেটা শিখবেন ওটাকে দিয়ে পুরাতনটাকে রিপ্লেস করবেন। আর যেটা শিখবেন না সেটাকে যদি ধাক্কায় আপনার রিপ্লেস করতে যান, তাহলে কিন্তু মানুষ আপনাকে নিয়ে অট্ট হাসবে। যেমন কোথায় অ্যাসপারেটেড হবে, কোথায় অ্যাসপারেটেড হবে না, এটা তো আপনি জানেন না। এবার আমি যদি বলি ঠেক, কি বলে, ভুলে গেলাম যে হচ্ছে টেক টি 10 টাইমস। আমি যখন আপনাদের প্রোনাউন্সিয়েশন ক্লাসগুলো নিব, আমার তো ক্লাস নেওয়ার একটা প্রসিডিউর আছে, প্রসিজার আছে, এখন আমি প্রসিডিউর কিন্তু বলি। এখন প্রসিজার বলতে ইচ্ছা করে, কারণ আপনারা শিখে গেছেন, শিখে ফেলছি। যেটা না শিখে সেটা আমি বলতেও চাই না, কারণ এই তো অনেক স্টুডেন্ট ঘাবড়াই জায়গা, মনে করি এই কোর্স আমার জন্য না, ঝামেলা আছে। এই জন্য আমি বাংলা দিয়ে পড়াইছি প্রথম দিকে, ইংলিশ নিয়ে আমি তেমন কথাই বলিনি তেমন একটা। সো হোয়াট আই ওয়াজ টকিং অ্যাবাউট প্রসিজার। সো আমার তো পড়ানোর একটা প্রসিজার আছে, সেখানে আপনি দেখতে পারবেন যে টি এর অ্যাসপারেটেডটা যেদিন শেখাবো, ওদিন এভাবে একটা মানে আপনার একটা রিদমের মতো শেখাবো। এটা আমি এগুলো সব আমি নিজে সেলফ জেনারেটেড। টেক টি 10 টাইমস, আপনার টি এর কাহিনী শেষ হয়ে যাবে। এটাকে বারবার প্র্যাকটিস করাবো। অফলাইন ক্লাসে দেখবেন মক্তবের মতো করে জোরে জোরে পড়তেছেন সবাই একসাথে, কে কীভাবে প্রোনাউন্সিয়েশন করতেছেন খেয়াল করবেন না। বাট 5 মিনিট পরে, 2 মিনিট পরে যখন ইন্ডিভিজুয়ালি বলবো মেজবা, বন্ধু মেজবা দাঁড়াও তুমি, ইটস ইউর টার্ন টু প্রোনাউন্স দ্য অ্যাসপারেটেড লেটার কল্ড টি with a rhythmic way. So, do it, brother. তখন সে কি করবে, বলবেন take tea 10 times, বা she shows on the seashore. তো তখন মানে বিপদে পড়ে যাবেন। তো প্রোনাউন্সিয়েশনের ক্লাসের ব্যাপারে আমি একটু অ্যাডভান্স একটা কথা বলে রাখি। ওই ক্লাসগুলোর সময় যখন সবাই মিলে সব পাবলিক একত্রিত করে যখন আমি রেওয়াজ করাবো কিংবা জোরে জোরে পড়াবো, তখন যে যত জোরে পড়বেন সে তার প্রোনাউন্সিয়েশনটা তত ভালো হবে। একা যখন বলতে যাবেন সে তখন বিপদে পড়বেন না, স্মুথলি বলতে পারবেন। বাট যে হচ্ছে মিনমিন করবেন, ঘিন করবেন, মন থেকে মানে জোরে পড়বেন না, সে কিন্তু পারবেন না। আলটিমেটলি তারা যখন দাঁড়া করাই দিব, লামিয়া সাপোজ, লামিয়া দাঁড়ান, লামিয়া করবে, তখন সবার সামনে এমন শরম পাবে, তা শিক্ষা হয়ে যাবে। হয়তো সে কোর্স ছেড়ে চলে যাবে, হয়তো পরের দিন সে ভালো হয়ে যাবে, মানে পরবর্তী বার থেকে দেখবেন সে জোরে জোরে পড়তেছে। তো যেই পরামর্শ দেই, পরামর্শ নিতে হবে কিন্তু। দেখেন আপনাদের যে অন টেস্ট গ্রুপে যারা আছে, তারা কিন্তু হচ্ছে আপনার এই কথাগুলো শুনতেছে না।
আদৌ শুনতে পারবে কিনা আমি সেটাও জানি না। রেকর্ডেড ক্লাসটা যখন আমি আপলোড করতে পারবো এডিট করে খুব মানে প্রসিজার মধ্যে দিয়ে গিয়ে তখন তারা শুনতে পাবে, তারা কিন্তু তারা শুনতে পাবে না। আলটিমেটলি কী হচ্ছে, তারা কিন্তু পিছিয়ে যাচ্ছে। এর জন্য আমি বলছিলাম যে যারা হচ্ছে প্রাইভেটে আসবেন, মনে হয় আমার ক্লাসগুলো পছন্দ হয়, তারা দ্রুত চলে আসেন সুবিধা সেতে। আচ্ছা, তো যেটা বলছিলাম আর কি, দেখেন তো অন হোল্ড, এই যে অন হোল্ড এখানে কীভাবে হলো দেখেন। আপনার আমি একটা চ্যালেঞ্জ করে বলতেছি, আপনার আশেপাশে যে বন্ধু বান্ধব আছে তাদেরকে আপনি একটু ধরে, মানে এটা কোন লেভেলের সুপার গ্রামাটিক্যাল ক্লাস, এটা আপনি আশেপাশে যারা খুব ভালো ইংলিশ পারে তাদেরকে জিজ্ঞেস করবেন এখানে মেকানিজমটা কি। হ্যাজ ফুট রেখেছে, তো এই যে ফুটের সাথে ওয়ান, এটা কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আর এই হোল্ডটা কোন পার্টস অফ স্পিচ, আর অন হোল্ড দুইটা যদি একসাথে দাগাই তাহলে এটা কোন পার্টস অফ স্পিচ, আর এটা এখানে কেন বসলো, এটা তো এখানে বসার কথা না। কারণ ভার্বের পরে কি বসে, ভার্বের পরে বসে হচ্ছে আমাদের অবজেক্ট। এখানে আমরা যদি হ্যাজপুটকে প্রশ্ন করি রেখেছে, হ্যাজপুট এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা অর্থ হবে কি রেখেছে। তো কি রেখেছে বা কাকে রেখেছে তার আনসার নাই, বাট কি রেখেছে, এই যে ইনিশিয়েটিভ, পদক্ষেপ রেখেছে। তাহলে এই ইনিশিয়েটিভ যদি প্রশ্ন করি কি কিসের পদক্ষেপ, তখন এর উত্তর আসে কি ইটস, ইহার পদক্ষেপ। তো ইটস একটা পজিটিভ অ্যাডজেক্টিভ, এটা একটা মডিফায়ার। আচ্ছা ফাইন, তো কথা হচ্ছে এটা যদি আমাদের অ্যাডজেক্টিভ হয়, সরি এটা যদি আমাদের অবজেক্ট হয়, হ্যাঁ এটা যদি অবজেক্ট হয় তাহলে ভার্বের ঠিক পরপরই তো বসে হচ্ছে আমাদের অবজেক্ট। কিন্তু এখানে অন হোল্ড এটা কেন বসলো? আচ্ছা লেট ইট গো। যদি কেউ বলে ধরুন হচ্ছে গিয়ে, এটা যদি কেউ বলে যে ফুট অন, এটুকু হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তাহলে আপনার ইমিডিয়েটলি কোয়েশ্চেন করবেন কি জানেন, এটা যদি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয় তাহলে হোল্ড তো আরেকটা ভার্ব, হোল্ড তো ভার্বের বেস ফর্ম। তাহলে এখানে হ্যাজ ফুট এটা হচ্ছে একটা ভার্ব, আবার হোল্ড এটা আরেকটা ভার্ব, তো 3-4টা ভার্ব পাশাপাশি হয়ে গেল। আবার এই ভার্বের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা কি দেখেন, এই ভার্বের আগে একটা প্রিপোজিশন হয়েছে, তো প্রিপোজিশনের পরে কোনো ভার্ব আসলে সেটা কিন্তু জিরান করে ফেলতে হয় আইএনজি যোগ করে। এর সাথে কেন আইএনজি যোগ করে জিরান করা হলো না প্রশ্ন। তো এখানে সে এলোমেলো হয়ে যাবে, ব্যাখ্যা দিতে পারবে না। তখন আপনি তাকে বলবেন এটা যে আসলে মানে তুই মানে বিপদে পড়ে যাস না, এখানে এটা অ্যাকচুয়ালি অবজেক্ট হচ্ছে কোনটা, এটা ইটস ইনিশিয়েটিভ। কিন্তু এই অবজেক্টের আগেই এই যে অন হোল্ড, এই হচ্ছে ফ্রেজটা, এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ ম্যানার, এই ফ্রেজটা আগে চলে আসছে। কেন আসছে সেটাও তোর বুঝিয়ে দিই। এটা হচ্ছে তোর গিয়া অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ ম্যানার, বাট ফ্রেজগুলা বাক্যের গুরুত্ব অনুসারে, ফ্রেজগুলোর মিনিংয়ের গুরুত্ব অনুসারে বাক্যের যে কোনো জায়গায় এটা যে কোনো পজিশনের সাথে এক্সচেঞ্জ করতে পারে, এটা বসতে পারে। এই লেসনটা যখন তাকে দিবেন সে বলবো যে ভাই তুই আমার আসলে চরম একটা জিনিস শিখালি। আপনি দ্য গার্ডিয়ান, তারপরে আল জাজিরা, বিবিসি, রয়টার্স, এই ভারী ভারী পত্রিকাগুলো পড়ে কেন মজা পান না? সবগুলা শব্দের ভোকাব জানা সত্ত্বেও কেন আপনি অনুবাদ করতে পারেন না? কারণ আপনি মেকানিজমটা জানেন না, কোনটা কোথায় বসার কথা, কোনটার আসল অ্যাকচুয়াল প্লেস কোনটা, আর অর্থের মডিফিকেশনের জন্য প্লেস চেঞ্জ করে কোথায় বসছে, আর বাংলা মিনিংয়ের সময় আমার কোনটাকে কোথায় এনে কীভাবে অনুবাদটা করতে হবে। ইংলিশ পড়েও সবগুলো ভোকাবের অর্থ জানা সত্ত্বেও আপনি মজা পান না। আপনি একটু চিন্তা করে দেখেন, আমি যখন প্রথম পড়াচ্ছিলাম এই ব্যাখ্যাটা না দিয়ে, তখন আপনি কতটুকু মজা পাইছেন, কি মানে কেমন একটা হজবড় অবস্থা ছিল না? ওই রে জি ভাইয়া। জি হজবড় অবস্থা ভাইয়া। ছিল না? এখন কি একদম জি। স্মুথ হয়ে গেল না? হ্যাঁ ভাইয়া। এখন দেখেন, আমি ধরেন পত্রিকার একটা লাইন, নিউজ পেপার একটা লাইনে অ্যানালাইসিস করতেছি, বলতে পারেন ভাইয়া এত বড় একটা আর্টিকেলে একটা লাইনে অ্যানালাইসিস করতেছে, এটা বিশেষ কিছু না। উত্তর হিসেবে ভাই এই একটা লাইনের মতো করে 1000টা লাইন তৈরি হয়। একটা লাইনের প্রপার ব্যাখ্যা যদি জানেন তো সবগুলো লাইনের ব্যাখ্যা আপনি অটোমেটিক জেনে যাবেন। মোটামুটি 10-12টা 20টা লাইনের ব্যাখ্যা জানলে এনাফ। পুরো পত্রিকার আর্টিকেল পরে লাভ কি রে ভাই, একই লাইনের তো পুনরাবৃত্তি। তো ওই হাবিজাবি পরে লাভ নাই। আপনারা আমার কাছে থাকবেন, এমনি এমনি থাকবেন না। কিছু না দিলে আপনারে পায়া ধরলেও আপনি থাকবেন না। যখন কোনো সার্কুলার দেওয়া হয়, প্রয়োজনীয় কোনো কথা বলা হয়, সারাদিন এত টেক্সট, এত মেসেজ, এত কিছু আসে। ওই যে লাস্ট ডেটে একটা মানে পোস্ট করলাম যে আজকে রাত 12টার মধ্যে যারা হচ্ছে নক দিবেন তাদেরকে আমরা গ্রুপে হচ্ছে গিয়া মেম্বার হিসেবে অ্যাড করবো। 119টার মতো কমেন্টস পড়ে যায়। একটা পোস্ট করে যদি বলি ক্লাসটা কেমন হয়েছে, 3-4টা কমেন্ট পড়ে, আর কেউ কমেন্টই করে না, কারণ প্রয়োজন নাই, করে না। তা আপনারা যেখানে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা যদি বসে আছেন, প্রয়োজন না থাকলে থাকতেন। মানুষ প্রয়োজন ছাড়া বেশি দিন থাকে না। আবেগ খুব কম ফাংশন করে, প্রয়োজনেই মানুষকে বেশি দারিদ্র করে। আর এই ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে, এটা তো ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড, এই যেখানে আমরা কি বলি ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড, রাইট? এটা কি ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড। তারপরে অনেকে বলি কি পার্টিকুলারলি, এখানে ওই যে এই যে পার এই যে 8টা আছে, 8টা সাইলেন্ট হয়ে যায়, তাহলে কি হয়,
ওই ফাটা আবার হচ্ছে স্ট্রেস করে জোরে পড়তে হয়। তাহলে কি হয় দেখেন, পার্টিকুলারলি, পার্টিকুলারলি। আমাদের ক্লাসে যখন স্যারা বলতো, আমি বলতাম কী রে ভাই, পার্টিকুলারলি রে বা দেন পার্টিকুলারলি রে, এটা পার্টিকুলারলি এমনি কেন বলে? ওই যে মিসিং হয়, তারপরে স্ট্রেস হয়, কোনটা জোরে পড়ে, তখন আমার মনে হয় কি রে, এটা ডাবল পড়তেছে মনে হয়, না ডাবল পড়তেছে না, স্ট্রেস করতেছে। এটা যখন বুঝছি তখন মজা লাগা শুরু হয়েছে। আচ্ছা দেখেন, তাহলে হ্যাজ পুট অন হোল্ড, হোল্ড অবস্থায় রাখছে, অন টেস্ট, হ্যাজ পুট অন টেস্ট, টেস্ট অবস্থায় রাখছে, অন হোল্ড স্থগিত অবস্থায় রাখছে, ইটস ইনিশিয়েটিভ এটার পদক্ষেপ। আচ্ছা, এখানে কিন্তু আপনি এযাবৎকালে যত ব্যাকরণ পড়ছেন, এযাবৎকালে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পরেও যত ব্যাকরণ পড়ছেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, মানে আমার জানার যে অভিজ্ঞতা, আমার জানার অভিজ্ঞতা থেকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এমন কিছু আপনি আজ পর্যন্ত শিখেন নাই, এমন কোনো ব্যাকরণ এই জিনিসটা শেখানে আপনাকে যে আপনি চাইলে অবজেক্টের আগে একটা অ্যাডভার্বকে ভার্বের ঠিক পরে অবজেক্টের পজিশনে বসায় দিতে পারবেন। আপনাকে এটা শেখানো হয়েছে যে হচ্ছে গিয়া অক্সিলারি ভার্ব আর প্রিন্সিপাল ভার্বের আগে এখানে কিছু বসতে পারে, অ্যাডভার্ব বসতে পারে, তারপর অক্সিলারি ভার্বের আগেও এখানেও চলে অ্যাডভার্ব বসানো যায়, কিন্তু এটার পরেই যে ইমিডিয়েটলি আফটার দ্য প্রিন্সিপাল ভার্ব ইউ কুড ইউজ অ্যান অ্যাডভার্ব ইভেন দো দেয়ার ইজ অ্যান অবজেক্ট থাকা সত্ত্বেও যে একটা অ্যাডভার্বিয়াল মানে ফ্রেজ ইউজ করা যায়, এটা আপনি আজকে এখান থেকে প্রথম শিখলেন। আপনি স্বীকার করেন আর না করেন আমি জানি, আমার কথা কি মিথ্যা না সত্য বলেন? সত্য ভাইয়া। জি ভাই, সত্য ভাই। যদি এখানে কেউ থাকেন যে আপনি এর আগেও থেকে জানতেন, অনেস্টলি বলেন যে ভাই আমি জানতাম, আমি সমস্যা নাই, আমি বলে দেব হ্যাঁ জানতেই পারেন। বিষয়টা আমি জানি, বিষয়টা এরকম না, অনেক মানুষই তো জানতে পারে, কিন্তু অ্যাজ এ জুনিয়র হিসেবে আমার কাছে মনে হয় আপনাদের জানার কথা না। এবং অনেক বড় বড় মানুষ কি হয় জানেন, না জানি তারা এগুলো লিখে যায়, না জানি তারা এগুলো বলে যায়, মানে বলে যায়, লিখে যায়, ভালো পারফর্মও করে যায়, কিন্তু আলটিমেটলি তারা আর এটা রিয়েল ব্যাখ্যাটা জানে না। না জানার যারা হচ্ছে যাই না কিছু করতে চায়, সায়েন্সের স্টুডেন্টের মতো সবসময় লজিকটা খুঁজে, তাদেরকে না জানায় যখন বলা হয় এটা এমনিই হয়, তারা মন থেকে তুষ্ট হয় না। এই জন্য দেখবেন খুব ভালো ভালো স্টুডেন্ট অনেক সময় প্রাইভেটই পড়ে না, একা একা পড়ে বাসায় বাসায়, বই ঘাটাঘাটি করে, আরও জানতে চায়, মানে প্রপার এক্সপ্লেনেশন ছাড়া। মানে যৌক্তিক স্টুডেন্টগুলো, আমি অন্তত বিশ্বাস করি ঢাবির স্টুডেন্টগুলো বেশি সুখ পায় না। এরা যুক্তিটা আবিষ্কার করে নেই, হয়তো ইউটিউব থেকে নিব, না গুগল থেকে নিব, এখান থেকে সেখান থেকে, যতক্ষণ না পর্যন্ত প্রপার কোনো এক্সপ্লেনেশন পাবে ততক্ষণ পর্যন্ত তার মধ্যে একটা বিষাক্ত একটা অবস্থা তৈরি হয়ে যায়, ব্যাখ্যা পাওয়ার পরে সে সুস্থ হয়। তো ঠিক আছে, শোনেন আমি ভাই। বলেন। ভাই আমি যদি এখানে হ্যাজ পুট অন হোল্ডিং দিই আর কি ভাই, তখন কি এটার অর্থ ঠিক থাকে? পাপ হবে, পাপ। কারণ এটা এখানে হচ্ছে গিয়া কমন নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। আপনাদের আরও অনেক বিষয়ে শেখাবো যে প্রেপোজিশনের পরে আপনি কখন হচ্ছে গিয়া আইএনজি যুক্ত নাউন দিবেন, মানে ভার্বকে আইএনজি করে নাউন দিবেন, আর কখন আপনি আইএনজি করতে পারবেন না। আপনার বুঝতে হবে জিরান্ড হচ্ছে ভার্বাল নাউন, মানে ওটা ভার্ব এবং নাউন দুইটার কাজ করে একসাথে। আর এই যেখানে হোল্ড, এটা 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 হচ্ছে আমাদের কমন নাউন, এটা কমন নাউন হিসেবে এখানে ব্যবহার হয়েছে। এটাকে যদি আপনি জিরান করতে চান তাহলে এটার অর্থ কী হবে জানেন? বলে দিই, দেখেন, অন হোল্ডিং মানে স্থগিত অবস্থা করণের মধ্যে দিয়ে বা স্থগিত অবস্থা করণের প্রক্রিয়া দিয়ে, এমন একটা অর্থ হয়ে যাবে। আর যদি বলেন অন হোল্ড, তাহলে এটা এই যে হোল্ড, এটার অর্থ হবে স্থগিত, তাহলে অন হোল্ড মানে কি স্থগিত অবস্থায় আছে, স্থগিত করণ, স্থগিত করিয়া, এই করণ করিয়া এগুলো আসলে আপনার ভার্বের সাথে আইএনজি হয়। তো হোল্ডও নাউন, আবার জিরান্ড মানে হোল্ডিং ওটাও নাউন। তো কিন্তু দুই নাউন হইলেও এই দুইটা সেম আচরণ করে না, দুইটার অর্থগত চেঞ্জ আসে পড়ে। কিন্তু আপনি যখন বলেন ওয়াকিং ইজ আ গুড হ্যাবিট, তখন এটা অর্থ হয় কি জানেন? অর্থ এমন হয় হাঁটাহাঁটি করা একটি ভালো অভ্যাস। আর আপনি যদি বলেন লেটস গো ফর আ ওয়াক, চলো একটু হাঁটতে যাই, বা চলো একটু মানে হাঁটার উদ্দেশ্যে যাই, বা হেঁটে আসি, মানে হাঁটাহাঁটি এটুকুই বোঝায়, হাঁটাহাঁটি করাটা বোঝায় না। যখন আপনি আইনজি যোগ করবেন তখন এটা করা অর্থে চলে যাবে, কারণ ওটা হচ্ছে জিরান্ড হিসেবে ব্যবহৃত হয়েছে, ওটা হচ্ছে আর কমন নাউন হিসেবে ব্যবহৃত হয় না, ওটা ভার্বাল নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। তুহিন বুঝতে পারছেন? জি ভাই, ধন্যবাদ। খুশি, সন্তুষ্ট? জি ভাই। ইতিপূর্বে আপনি যত স্যারের কাছে প্রশ্ন করছেন উত্তর পাইছেন কি এটা এমনি হয়? আজকে ভাই নতুন একটা রুলস শিখলাম আর কি আপনার কাছে, এটা না, এই রুলস যে বলবেন না, অন দ্যার ইজ হোল্ড। নো রুলস। রুলস কে বলছে? রুলস টুলস আমি পছন্দ করি না, আই হেট ইট। আমি প্রত্যেকটা জায়গায় ব্যাখ্যা করতে পছন্দ করি। আমি কিন্তু প্রচন্ড রকম একটা অ্যানালিটিক্যাল মানুষ ইংলিশ, আমার অনেকেই চেনে না, অনেকেই আমার কাছের মানুষজনই বহুত মানুষের চেনে না। আমি অনেকে বলি
যে আপনাদের যদি কখনো ইংলিশে ফেসে যান কোনো একদম জটিল একটা জায়গায়, যেখানে সমস্ত স্যাররা বলতেছে এটা এমনি হয়, আমার কাছে এটা একটু নিয়ে আসেন, আমি ওটাকে নিয়ে একটু আলাপ করবো। কারণ নিজের বিষয়ে তো একটু ডাকডুলপিটা বলতে আসলে মানে সবাই স্বাচ্ছন্দ্য বোধ করে না, আমি অন্তত পক্ষে করি না। কিন্তু ভাই আমার অ্যানালিটিক্যাল নলেজ হিউজ হিউজ। আমি ইংলিশে এমন সময় ইনভেস্ট করছিলাম আমার লাইফে, যেখানে বুঝে নেই প্রত্যেকটা ওয়ার্ড আমি মানে প্রয়োজন দিনের পর দিন কাটাই দিছি, ঘন্টার পর ঘন্টা কাটাই দিছি, বাট প্রপার এক্সপ্লেনেশন স্যার আমি এক কদম আগাই নেই। কেন দেখেন, জিরান্ড একটা নাউন, কমন নাউন একটা নাউন, দেখেন হোল্ডও নাউন, হোল্ডিংও নাউন, ওয়াকও নাউন, ওয়াকিংও নাউন, বাট কখন কোনটা কোথায় ইউজ করব, এই ব্যাখ্যাটা যদি আমি না জানি, তাহলে এই যে এখানে দুই প্রকার নাউন কেন হলো, দুইটা তো দুই রকম আচরণ আছে, এই জন্য তো দুই প্রকার নাউন হয়েছে। তা এটা না জেনে যখন পড়বেন আপনি দেখবেন কি, যেখানে হওয়ার কথা জিরান ওখানে দিচ্ছেন কমন নাউন, যেখানে হওয়ার কথা কমন নাউন ওখানে দিয়ে দিচ্ছেন জিরান। আলটিমেটলি আপনার যে খাতাটা যে অ্যাসেস করবেন সে কি বলবে, সেটা লেখার স্ট্রাকচার ভালো, বাট মানে কেমন যেন স্ট্যান্ডার্ড না, সে নিজেও জানে না ব্যাখ্যাটা কি, কেন স্ট্যান্ডার্ড না। সে পত্রিকা পড়তে পড়তে তার মাথা অভ্যাস হয়ে গেছে, অন হোল্ড হয় আর অন্য জায়গায় হোল্ডিং হয়, যে হোল্ডিং অবস্থায় আছে, যেগুলো ওই দেখেন হোল্ডিং অবস্থায় আছে, হোল্ডিং অবস্থায় আছে মানে কি, স্থগিতকরণ অবস্থায় আছে, মানে হোল্ডিং অবস্থায়, মানে হোল্ডিং অবস্থায় আছে, মানে ওয়াকিং অবস্থায় আছে, মানে হাঁটন্ত অবস্থায় আছে, হোল্ডিং অবস্থায় আছে মানে কি স্থগিতকরণ অবস্থায় আছে বা স্থগিতকরণের মধ্যে দিয়ে আছে, এরকম বোঝায়। দেখেন অন হোল্ড মানে স্থগিত অবস্থায় আছে, আর হোল্ডিং অবস্থায় আছে, হোল্ডিং অবস্থায় মানে কি ঝুলে আছে, মানে ওটা একটা ভার্বের মতো মিনিং দেয়। তো যখন আপনি এইগুলোর মানে সূক্ষ্ম পার্থক্যগুলো না পারবেন, আপনি অনেক কিছু পারতে পারেন, আপনার আশেপাশে মানুষ আপনার অনেক মূল্যায়ন করতে পারে। তো এতটুকু মনে রাখেন, আমার মতো দু একটা আশেপাশে পড়ে গেলে একটা মুস্কি হাসি দিবে, ও ব্রাদার ইউ জাস্ট ওকে, জাস্ট গো অন, হ্যাঁ যাও, পিছনে হাত চাপড়ে বলো, হ্যাঁ যাও তুমি মাগাও, মানে আপনি মূল্যায়ন করবে না সে। এটা মারাত্মক ইনসাল্ট, এটা আপনি বুঝতে পারেন না পারেন। তো এক্সপার্টের সামনে গিয়ে আপনি হচ্ছে আনএক্সপার্ট হাবিজাবি ইউজ করবেন, এগুলা তারা নেবে না, মানে ইতিবাচকভাবে নেবে না। মুস্কি হাসি দিয়ে বলো, হ্যাঁ গো অন ফরওয়ার্ড, ইউ উইল ডু সামথিং ইনশাল্লাহ ইন ফিউচার, আর পিছনে মুস্কি হাসি দিবে। এটা কিন্তু শিক্ষিত সমাজে ভয়াবহ অপমান, এটা আপনারা জানেন এগুলা। তো হোয়াটএভার, আজকে অনেক কথা বলে ফেললাম, এই কথাগুলো বলার দরকার ছিল, কারণ আপনার সামনে পড়বেন, জানা দরকার আছে কী পড়বেন, কার কাছে পড়বেন, কতটুকু নলেজ সে হোল্ড করে। না হয় আপনারা দেশ সেরা বিশ্ববিদ্যালয়ের দেশ সেরা স্টুডেন্টরা কেন সময় ইনভেস্ট করবেন এখানে, দরকার আছে না? এই পরবর্তী ক্লাসে এখানে 22 জন আছেন, পরবর্তী ক্লাসে 21 জন হয়ে যাবেন, এটা আমি চাই না। কারণ এই সেম লেসনটা আবার পরবর্তী ক্লাসে কোনোটা পত্রিকা আমি পাবো, তখন আমি বলুন তো এখানে কেন এটা হয়েছে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ ম্যানারটা হুট করে কেন হলো, তখন আপনি স্টুডেন্ট বলে দিতে হবে, ভাই এটা গুরুত্ব সবচেয়ে বেশি, এজন্য এটাকে আগে আনা যায়। কিন্তু ইতিপূর্বে আমরা কখন আনি নেই, কেন আনি নেই? আপনি কিন্তু আমরা কোনোদিনই লিখতেন না। আপনি কেমন লিখতেন জানেন? আপনি লিখতেন এইভাবে, হ্যাজ ফুড ইটস ইনিশিয়েটিভ, মানে এটার পদক্ষেপ রেখেছে অন হোল্ড, স্থগিত অবস্থা, আপনি হোল্ডার পরেই দিতেন। এই পরে দিলেই আপনার লেখার স্ট্যান্ডার্ডটা কমে যেত, আপনার 10-এর ভিতর 9 পাওয়ার 8 পাওয়ার সম্ভাবনা বেড়ে যেত, আপনার ভুল হতো না, বাট স্ট্যান্ডার্ড কমে যেত। যে খাতা দেখতে হতো সেও নিজেও বুঝতো না যে কেন হচ্ছে কি আপনার মার্ক দিচ্ছে না, কারণ ওই যে সে পত্রিকা বড় অভ্যস্ত, সেই পত্রিকা দেখছে এমন হয়। সবাই তো সব কিছু জানবে না রে ভাই। যারা ফরেন ইংলিশটাকে এক্সপোজ যারা করে, ফরেন ইংলিশটাকে, তারা হচ্ছে গিয়ে মূলত ভালো ইংলিশটা পারে। আপনি রয়টার্স পড়ে, দ্য গার্ডিয়ান্স পড়ে, দ্য নিউ ইয়র্ক টাইমস পড়ে যদি মনে করেন ওকে ফাইন, আমি বুঝতেছি মন থেকে, আমি পারতেছি, ওই ইংলিশটা একবার শিখে গেলে আপনার এই বাংলাদেশের ডেইলি স্টারকে মনে হবে এটার ইংলিশও হাইলি স্ট্যান্ডার্ড না। কিন্তু আপনি এখন পড়তে যান, মনে হবে দূর ডেইলি স্টার খুব আরামসে পড়া যায়, ডেইলি স্টার খুব ভালো, ওইগুলো আপনার হাবিজাবি মনে হবে, টাইট মনে হবে, এগুলো আসলে কেমন আয়াসে রিডিং করতে গেলে পোলাপান এরকম চিপায় পড়ে যায়। কারণ এই যে যা শিখে বড় হয়েছে এর ব্যত্যয় ঘটে, নতুন কিছু আসে। ওকে ঠিক আছে, দেখেন হ্যাজ ফুড অন হোল্ড অবস্থায় রেখেছে, কি রেখেছে? ইটস ইনিশিয়েটিভ, ইহার পদক্ষেপ। কেন হোল্ড অবস্থায় ইহার পদক্ষেপ রেখেছে? আমরা যদি এই হ্যাজ ফুডকে প্রশ্ন করি কেন রেখেছে, তার উত্তর আসে যে এটা দেখেন, এই যে অ্যাডভার্ব অফ রিজনটা চলে আসছে এখানে। টু প্রিপেয়ার, প্রস্তুত করতে, কি প্রস্তুত করতে? কম্প্রিহেন্সিভ মানে সর্বাত্মক, যেখানে সবাইকে নেওয়া হবে, হ্যাঁ, সামগ্রিক। কম্প্রিহেন্সিভ লিস্ট মানে একদম সামগ্রিক একটা লিস্ট করার জন্য কি স্থগিত অবস্থায় রেখেছে অফ মার্টার্ড ইন্টেলেকচুয়ালস, শহীদি বুদ্ধিজীবীদের লিস্টকে, শহীদি বুদ্ধিজীবীদের একটা কম্প্রিহেন্সিভ সামগ্রিক লিস্ট, পূর্ণাঙ্গ লিস্ট। এই যে দেখছেন কারটা কোথায় কাজে লাগে। আমার একটা ব্যাচ ছিল একবার, চট্টগ্রামের স্টুডেন্টগুলো পড়তো, ওগুলো চট্টগ্রাম কলেজ আর কি জানি মহসিন কলেজ, ওখানকার স্টুডেন্টরা পড়তো। সেখানে একটা ছেলে আসলো রাফি, বাড়ি হচ্ছে শরীয়তপুর। ওই ছেলেটা ভালো বাংলা বলতে পারতো, এই যে আমার বন্ধু মেজবার মতো, মানে কোথায় কোন ওয়ার্ড বললে ভালো হবে ওটা খুব অ্যাপ্রোপ্রিয়েটলি বলতে পারতো। তাই আমি প্রায় বলতাম, রাফি বললাম তো কী হবে এখানে, আমি খুঁজে পাচ্ছি না। রাফি বলে দিত,
থ্যাংক ইউ মিসবা ফর প্লেইং দ্য রোল অফ রাফি। এর আগেও মিসবা এই কাজটা করছে, ধন্যবাদ বন্ধু। তো দেখেন, এই জন্য আপনি বড় বড় মানুষের সাথে যখন কাজবাজ করবেন তখন আপনার শেখার আছে অনেক কিছু। তা আপনাদের এনে কাজ করে আমি নিজেও মজা পাই, কারণ এখানে যা আমি দেই আপনাদের আপনারা নিতে পারেন। একটা ন্যাশনাল ইউনিভার্সিটি পড়ুয়া পোলার যে এটা পড়াইতাম, সে স্বভাবত সে বেসিক গ্রামারই জানতো না, তারপর তার অ্যাডভান্স গ্রামারটা আমি কেমনে দিতাম। এই জন্য দেখবেন এই যে আমি যাদেরকে লাস্ট একটা কথা বলেছিলাম, এখনও যদি কেউ মেম্বার হতে চান তাহলে হচ্ছে কি পাবলিক ইউনিভার্সিটির পড়ুয়া অন্তত 10 জন স্টুডেন্টকে আপনার আমাদের যে কোনো একটা লাইভ ক্লাসে মেনশন করতে হবে। আর তবুও কেন অন্যদিকে যাচ্ছি না, কারণ আমি যাদের নিয়ে কাজ করব তারা তো আমারটা নিতে হবে, তাদের তো আমার পড়াটা ডাইজেস্ট করতে হবে। এখন 5 বছরের একটা বাচ্চারা যদি আমি মানে হালিম খাওয়াই, ও তো হাড্ডিতে দৌড়ে গেল, হাড্ডি খেতে যাওয়ার পর দাঁতের মারি খেয়ে ফেলবে, মারি ভেঙে যাবে। তো আপনাদের না কাজ করেও ব্যক্তিগত মজা আছে, বড় মানুষের সাথে কাজ করলে মানে জ্ঞানী মানুষের সাথে থাকলেও জ্ঞানী হওয়া যায়। যাই হোক, ধন্যবাদ মিসবা, কথাটা মানে খুব উপকৃত হলাম। তো কি বলছে, টু প্রিপেয়ার, প্রস্তুত করতে, কি প্রস্তুত করতে, আ কম্প্রিহেন্সিভ লিস্ট, একটি পূর্ণাঙ্গ তালিকা অফ মার্টার্ড ইন্টেলেকচুয়ালস, তার শহীদি বুদ্ধিজীবীদের বা শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা করতে পূর্ণাঙ্গ তালিকা করতে ইহার পদক্ষেপ স্থগিত অবস্থায় রেখেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এই পর্যন্ত অনুবাদ কিন্তু এরকম আসে। আমরা আরও প্রিভিয়াস ক্লাসগুলোতে কেমনে ভেঙে ভেঙে অনুবাদ করতে ওগুলো শিখিয়েছিলাম। আজকে আমি জাস্ট এইটুকু কথা বলবো, এখান থেকে এই পর্যন্ত এটুকু একটু শিখে নেন ভালো করে। আপনারা পুরোটা পড়ার পর কয়টা স্টেপ হয়েছে, এটা একটা স্টেপ, তারপর হ্যাজ পুট একটা স্টেপ, তারপর অন হোল্ড আরেকটা স্টেপ, তারপর ইটস ইনিশিয়েটিভ এটা একটা স্টেপ, তারপরে টু প্রিপেয়ার এইটুকু হচ্ছে আমাদের রিয়েল বা একজ্যাক্ট ইনফিনিটিভ, প্রস্তুত করতে। দেখেন টু প্রিপেয়ার প্রস্তুত করতে, এই টু প্রিপেয়ার এটা কিন্তু আমাদের একটা ভার্বাল অ্যাডভার্ব। এখানে কিন্তু টু প্রিপেয়ার এই ইনফিনিটিভটা অ্যাডভার্বে কাজ করছে, কারণ আপনারা জানেন 7 ম্যাজিক টুল দিয়ে কোয়েশ্চেন্স করে যে আনসারগুলো আমরা পাই, বিশেষ করে লাস্টের 4টা দিয়ে হাউ, ওয়াই, ওয়ার, ওয়েন, এই 4টা দিয়ে প্রশ্ন করে যে আনসারগুলো পাই ওইগুলো সবসময় আমাদের অ্যাডভার্ব হয়। তাহলে যদি প্রশ্ন করে এখানে হ্যাজ পুট রেখেছে, কেন রেখেছে, এটা উত্তর আসবে কি টু প্রিপেয়ার, প্রস্তুত করতে রেখেছে। তাহলে এই টু প্রিপেয়ারকে যদি প্রশ্ন করি, টু প্রিপেয়ার তো এটা ইনফিনিটিভ হয়ে গেছে, কিন্তু এই ইনফিনিটিভটা এখানে অ্যাডভার্বে কাজ করছে। ইনফিনিটিভ অ্যাডভার্বে কাজ করতে পারে, ইনফিনিটিভ জিরানে কাজ করতে পারে, ইনফিনিটিভ নাউনে কাজ করতে পারে। এগুলো নিয়ে যদি আপনাদের দ্বিধা থাকে আমার বললেন, আমার ক্লাস আছে দিয়ে দিব না, ক্লাস করলে ক্লিয়ার হয়ে যাবে। আমার পড়া ভাই যেটুকু পড়ি খুব নিখুঁত পড়ি, এবং আপনার মজা পাবেন। যারা আসলে মন থেকে ব্যাখ্যা নিয়ে ইংলিশ শিখতে চান তারা সত্যি অনেক মজা পাবেন, ক্লাস করলে বুঝতে পারবেন যে এমন কিছু দিচ্ছি যা আপনি ইতিপূর্বে পান নাই। তো দেখেন টু প্রিপেয়ার প্রস্তুত করতে, এবং টু প্রিপেয়ার এটা তো ইনফিনিটিভ। কারণ এই টু প্রিপেয়ারকে যদি আমি হচ্ছে প্রশ্ন করি, দেখেন আমি এটা উপরে নিয়ে আসি, যদিও নিচে নিয়েছিলাম এটাকে, ভাবছিলাম বাক্যটাকে আমি হচ্ছে উপরের বাক্যটাকে নিচে নিয়ে আসি, কারণ উপরটাকে পড়ে তারপর হচ্ছে আমার নিচে ব্যাখ্যা করে তারপর আপনার ছুটি দিয়ে দেবো। আচ্ছা, আরেক কথা, 11টা 18 বাজে, এখন আপনার কী করবেন, এই লিঙ্ক শেষ হওয়া পর্যন্ত ক্লাস করবেন নাকি বিদায় নেবেন? যদি বিদায় নেন তাহলে এই বাক্যটা শেষ করে এই বাক্যের মধ্যে স্ট্যান্ডার্ড বাক্য আপনি সিমিলার বাক্য কেমন লিখবেন সেটা শিখাই দিয়ে ছেড়ে দিব। আর যদি করতে চান তাহলে একটু সময় লাগবে, বলেন কি করবেন? সবাই মতামত দেন, গেলে একসাথে সবাই যাব, থাকলে একসাথেই থাকবো। আমি কি নাম ধরে বলবো? রিবা, জয় বড়ুয়া, লামিয়া, তারপর লাইজুন নাহার, মাহিন চৌধুরী, বন্ধু মেজবা, তামিম, তুহিন, ময়না খান। হ্যাঁ আমি আছি তো। মানে এই যে আগে আমাকে অ্যালাউ করেন যে আমি মানে কন্টিনিউ করবো কি করবো না, কারণ আপনারা হুট করে যখন চলে যাবেন এটা আমার জন্য মারাত্মক ইনসাল্টিং হবে। আমি কি হিসেবে ধরে ভাইয়া নেই, কন্টিনিউ করুন, শুনেন কন্টিনিউ আমি করুন। কি হিসেবে ধরে নেই, আমি ধরে নেই আমার পড়া ভালো লাগে নাই। আর এটা যখন আমার পড়া ভালো লাগে নাই তখন আমার ইজ্জত লাগে, তখন আমার নতুন করে ইমপ্রুভ করতে হয়, আমি আরও ভালো ভালো কিছু শিখতে চাই। এজন্য আমি বলি সবসময় আমার সমালোচনা করেন, কারণ আমি এই জগতে আমি কাজ করতে চাই, সুতরাং আমার ত্রুটিগুলো আমি এখান থেকে সংশোধন করতে চাই। তো মানে তারপর অনেকের প্রবলেমস থাকে, অনেক কিছু থাকতে পারে, এজন্য সবাই ক্লিয়ার করেন সবাইকে থাকবেন কি থাকবেন না। একজন যদি না থাকেন 11:30 বাজে শেষ করো। হ্যালো, ভাই 11:30 এর মধ্যে যদি শেষ করেন ভালো হবে। আচ্ছা 11:30 এর মধ্যে, থ্যাংক ইউ, ঠিক আছে ফাইন। ওকে, দেখেন তো যেটা বলছিলাম, এই যে এখানে যে এই যে এখানে এই যে হাউ দিয়ে প্রশ্ন করে, আচ্ছা এখানে আমি এই সেন্টেন্সটাকে অ্যানালাইসিস করে ফেলবো এবং 7 ম্যাজিক টুলস দিয়ে। দেখেন এই যে এখানে আমরা হু দিয়ে যদি কোয়েশ্চেন করি যে হ্যাজ পুট রেখেছে, কে রেখেছে, আমরা হু দিয়ে যদি প্রশ্ন করি এটার উত্তর পাবো কি কে রেখেছে, মিনিস্ট্রি, মন্ত্রণালয় রেখেছে। তো মন্ত্রণালয় কি নির্দিষ্ট, এই জন্য আর্টিকেল হচ্ছে দা। এরপরে মন্ত্রণালয়কে যদি আমি প্রশ্ন করি যে কোন মন্ত্রণালয়, কিসের মন্ত্রণালয়, কোথাকার মন্ত্রণালয়, তার উত্তর আসবে কি অফ লিবারেশন ওয়ার অ্যাফেয়ার্স, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
তাহলে এই অংশটুকু মডিফাই করছে হচ্ছে কি আমাদের এই মিনিস্ট্রি নামক নাউনকে। এই জন্য নাউনকে মডিফাই করার জন্য এই আমাদের দা, এটাও একটা আমাদের অ্যাডজেক্টিভ, আর এখানে অফ লিবারেশন ওয়ার অ্যাফেয়ার্স এটাও আমাদের অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, আর দা হচ্ছে শুধু অ্যাডজেক্টিভ। এটাকে অনেকে ডিটারমিনারও বলে, আপনার ইচ্ছা, ডিটারমিনার অ্যাডজেক্টিভের অংশ। আর যদি বলি এখান থেকে শুরু করে এই পূর্ণাঙ্গ, এই পুরাটা হচ্ছে একটা ফ্রেজ। এই ফ্রেজের ভিতরে, আচ্ছা, এই পুরো ফ্রেজের মধ্যে আপনার এই যে মিনিস্ট্রি, এটা হচ্ছে কি আমাদের অ্যাকচুয়াল নাউন। আমি সব বাদ দিয়ে দিতে পারবো। এখানে দেখুন কি আছে, হ্যাজ পুট রেখেছে, কে রেখেছে, এই যে মিনিস্ট্রি মন্ত্রণালয় রেখেছে। যদিও এখানে কে দিয়ে প্রশ্ন করা ঠিক হবে না, প্রশ্ন করতে হবে কিসের, মানে কে রেখেছে বলা ঠিক হবে না, কি কি রেখেছে, মানে কি রেখেছে বলতে এখানে অবজেক্ট বুঝবেন না আবার, মানে কোনটায় রাখছে, মানে হ্যাজ ফুড মানে রেখেছে, তো কোনটায় রেখেছে, তো মন্ত্রণালয়টা রেখেছে, এমন একটা মিনিং আসা উচিত, কারণ এখানে তো মানুষ তো সাবজেক্টে নাই, হুদিয়া প্রশ্নটা না করাই বেটার। তারপর এত নিখুঁতভাবে তো দরকার নেই আপনার, বাট প্রথম দিকের আলোচনাগুলো তো এই জন্য বলতেছি, আস্তে আস্তে করে এগুলো কমাই দিব আরও। তো দেখেন এখানে আমাদের অ্যাকচুয়াল সাবজেক্ট কোনটা, মিনিস্ট্রি, এবং এটা অনুযায়ী কিন্তু ভার্ব হবে। মানে এটার আগে পরে অনেক অ্যাডজেক্টিভ থাকতে পারে, আগে পরে অনেক নাউন থাকতে পারে, কোনো দিকে তাকাবেন না আপনি। রাইট ফ্রম ভার্বে বা রিটেন যখন লিখতে যাবেন তখন আপনার ফোকাস থাকতে হবে এখানে, যেটা প্রেপোজিশন চলে আসলে ওটা কোনো দিনই, প্রেপোজিশন যদি চলে আসে তাহলে ওটা কোনো দিনই সাবজেক্ট হতে পারে না, কারণ ওটা ফ্রেজ হয়ে যায়, তখন হয় অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়, না হয় অ্যাডভার্ব ফ্রেজ হয়, কারণ প্রেপোজিশন প্লাস নাউন প্রোনাউন হয় অ্যাডজেক্টিভ ফ্রেজ, না হয় হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। একটু খেয়াল রাখতে হবে। তো দেখেন দ্য মিনিস্ট্রি অফ লিবারেশন ওয়ার অ্যাফেয়ার্স হ্যাজ পুট, এই দেখেন এই যে হ্যাজ পুট, এই পুটকে আমি কিন্তু জোরে বলতেছি, তো পুটকে আমি কি করতেছি, অনেক জোরে পড়তেছি, কারণ এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। আর সিমিলারলি এখানে তার আগেরটা দেখেন আমি কিন্তু অনেক আস্তে পড়তেছি। দেখেন তাহলে দ্য মিনিস্ট্রি অফ লিবারেশন ওয়ার অ্যাফেয়ার্স হ্যাজ পুট, এ দেখেন হ্যাজ পুট, আপনি কথা বলতে গেলেও আপনি বলবেন, নিজে লেখার সময় একটু আমরা পড়ার চেষ্টা করবেন, অন হোল্ড স্থগিত অবস্থায় রেখেছে, ইটস ইনিশিয়েটিভ ইহার পদক্ষেপ। এখন দেখেন এই যে হ্যাজ পুট রেখেছে, এটাকে প্রশ্ন করবো কাকে রেখেছে, কোনো উত্তর নাই, বাট কি রেখেছে এটার উত্তর আছে কিন্তু। তাহলে আমি এটাকে একটু কেটে দিই প্রথম অংশটাকে। এখন দ্রুত পড়ালেও রিসিভ করতে পারবেন, কারণ আপনি ইতিপূর্বে পড়ানো হয়েছে তো। আচ্ছা দেখেন রেখেছে, কি রেখেছে, এর উত্তর আসবে গিয়ে কি, ইটস ইনিশিয়েটিভ। মূল কথা, মূল রেখেছে কি, পদক্ষেপ, ইনিশিয়েটিভ রেখেছে। তো কিসের ইনিশিয়েটিভ, কোথাকার ইনিশিয়েটিভ, ইত্যাদি ইত্যাদি। ইটস মানে ইহার, এটা হচ্ছে আমাদের পজিটিভ অ্যাডজেক্টিভ, দুইটা মিললে এখানে আমরা অবজেক্টের কাজ করছে, ঠিক আছে। তো অবজেক্ট হচ্ছে কি আমাদের কালার কোনটা, দেখেন তাহলে ইটস ইনিশিয়েটিভ, ইহার পদক্ষেপ রেখেছে। তা এরপরে প্রশ্ন করি আমরা কি দেয়, দেখেন এই হাউ দেওয়া প্রশ্ন করি কিভাবে রেখেছে, দেখেন হাউ, হাউ হ্যাজ বিন পুট, কিভাবে রেখেছে, এটা উত্তর আসে গিয়ে কি, অন হোল্ড, হোল্ড অবস্থায় রেখেছে। কিভাবে রেখেছে, অন হোল্ড, হোল্ড অবস্থায় রেখেছে। এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ, ওই যে হচ্ছে গিয়ে কি, ম্যানার। এরপরও দেখেন যদি প্রশ্ন করি, এই যে হ্যাজ পুটকে যদি প্রশ্ন করি, দেখেন হ্যাজ পুট রেখেছে, তাহলে হচ্ছে কীভাবে রেখেছে, মানে কোথায় রেখেছে, মানে সরি কেন রেখেছে, ওয়াই, ওয়াই হ্যাজ টু পুট, কেন রেখেছে। এই যে এখন কিন্তু সিকোয়েন্স মেনটেন করতেছে, অন হোল্ড স্থগিত অবস্থায় রেখেছে, এটা গুরুত্বপূর্ণ ছিল বেশি, এজন্য এটাকে কি করছে, অবজেক্টের আগে নিয়ে আসছে, ঠিক আছে। কিন্তু এরপরে কিন্তু আবার সিকোয়েন্স মেনটেন করা শুরু করবে, খেয়াল করবেন একটু। নর্মাল সেন্স দিলে আমাদের এই সিকোয়েন্সটা মেনটেন করবে, আর যদি এক্সট্রা ইনফরমেশন দেয় তাহলে এই সিকোয়েন্সটা মেনটেন করবে না। এখন দেখেন ওয়াই হ্যাজ পুট, কেন রেখেছে, এটা উত্তর আসতেছে এই যে টু প্রিপেয়ার, প্রস্তুত করতে রেখেছে, এটা কিন্তু রুট বেস, কেন রেখেছে, প্রস্তুত করতে রেখেছে, ঠিক আছে। তাহলে দেখেন এই প্রস্তুত করতে রেখেছে আমরা দিলাম। এখন আরেকটু কাজ করব, এটা আপনারা ক্লাস যারা করছেন তারা জানেন, আমি বিভিন্ন সময় বলছি এই কথাটুকু, যে 7 ম্যাজিক টুলস এটা ফাইনাইট ভার্বের উপরেও অ্যাপ্লাই করা যায়, আর নন ফাইনাইট ভার্বের উপরেও কি অ্যাপ্লাই করা যায়, ঠিক আছে। মানে এই যে আমি 7 এমটি লিখি, তার কিছু লাগবে না, 7 এমটি, আরে আল্লাহ, সেভেন এমটি আপনি কি করতে পারবেন, আর ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব নাই, দুইটার উপরে অ্যাপ্লাই করতে পারবেন আপনি, এটা একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এখানে কিন্তু সেম একই কাজটা করছে। এ যদি টু প্রিপেয়ার, প্রস্তুত করতে, এইটুকু রাখলে আমি আরামসে বুঝতে পারতাম, যখনই
ঝামেলা করছে। ঝামেলা কি? এই 7MTর উপরে 7 ম্যাজিক টুলস অ্যাপ্লাই করছে। যে হচ্ছে দেখেন এটা যদি প্রশ্ন করি, একটু প্রস্তুত করতে রেখেছে। কে প্রস্তুত করতে রেখেছে? এটারও কিন্তু আনঅফিসিয়াল অবজেক্ট কি জানেন? আনঅফিসিয়াল অবজেক্ট হচ্ছে এই যে এটা মিনিস্ট্রি প্রস্তুত করতে রেখেছে। তাহলে এটা হচ্ছে ইনফিনিটিভ। এই ইনফিনিটিভ তথা এগুলো নন ফাইনাইট ভার্ব বলে। এই নন ফাইনাইট ভার্বেরও কিন্তু অবজেক্ট থাকে। আমি এই কথা আপনার কে কতবার শুনছেন আমি জানি না, আমি আপনার ক্রিস্টাল ক্লিয়ারলি বলতেছি, নন ফাইনাইট ভার্বের অবজেক্ট থাকে, নন ফাইনাইট ভার্বের সাবজেক্ট থাকে, সব থাকে এগুলো। আমার সাথে ক্লাস করলে একটা সময় বুঝতে পারবেন, সব থাকে। এবং নন ফাইনাইট ভার্ব নিয়ে ভালো কাজ করতে না পারার কারণে আপনার নিখুঁতভাবে ভালো বাক্য বলতে পারেন না, ভালো বাক্য লিখতে পারেন না। আপনাদের শুধু ফাইনাইট ভার্ব নিয়ে কাজ করা হয়েছে, বাট যারা হচ্ছে গিয়া মানে অ্যাডভান্স ইংলিশের কথা বলে, অ্যাডভান্স ইংলিশে একটা পাবেন মাত্র হচ্ছে কি ফাইনাইট ভার্ব, আর সবই নন ফাইনাইট হয়ে যাবে। আর নন ফাইনাইটের উপরে সব কিছু অ্যাপ্লাই হয়। তা আমি যেভাবে শিখাচ্ছি ইনশাল্লাহ একদম বিগিনার লেভেলের স্টুডেন্টও যদি হয় আর অ্যাডভান্স লেভেলেরও যদি হয়, যারা অ্যাডভান্স লেভেলে তারা যেমন অন হোল্ডের আজকে এই কাহিনীটা শিখতে বলো, তাদেরকে ভালো লাগলো আই থিঙ্ক। আর যারা বিগিনার লেভেলে আছেন তাদের হচ্ছে কি এই যেগুলো ভালো লাগবে, তাদের এটাও ভালো লাগবে ওটাও ভালো লাগবে, দুটোই ভালো লাগবে আর কি। তো দেখেন টু প্রিপেয়ার প্রস্তুত করতে, তাহলে এবার 7MT যদি এটাকে আমি 7MT অ্যাপ্লাই করি তাহলে কী হবে? প্রস্তুত করতে। তো কী মানে কে প্রস্তুত করে? এই যে মিনিস্ট্রি দেওয়া আছে একবারটা বাদ। এখন বা ওই এটা আর কথা বলতে যাচ্ছি না, সামনে আগাই। দেখেন টু প্রিপেয়ার কাকে প্রস্তুত করে? কাকে প্রস্তুত করে উত্তর নাই, বাট কি প্রস্তুত করে এই উত্তরটা কিন্তু এখানে আসে। মানে 7MT মানে কি বুঝতেই পারছেন, এই 7টা অ্যাপ্লাই করা যাবে এটার উপরে। তাহলে কি প্রস্তুত করে? এই যে দেখেন এই যে লিস্ট। কি প্রস্তুত করে? লিস্ট প্রস্তুত করে। কি প্রস্তুত করে? লিস্ট প্রস্তুত করে। হ্যাঁ, তারপরে যদি আমরা লিস্টকে প্রশ্ন করি কিসের লিস্ট বা কেমন লিস্ট, কতটুকু লিস্ট, এরপর উত্তর আসে দেখেন একটা লিস্ট, একটা হচ্ছে লিস্টের মডিফায়ার, একটা অ্যাডজেক্টিভ। এরপরে যদি আমরা লিস্টকে আবারও প্রশ্ন করি কেমন লিস্ট, কম্প্রিহেন্সিভ মানে পূর্ণাঙ্গ, সামগ্রিক, পূর্ণাঙ্গ লিস্ট। এখন তাহলে এটাও কি অ্যাডজেক্টিভ? ফাইন। তাহলে বলা যায় কি এখান থেকে শুরু করে এই পর্যন্ত এইটুকু কিন্তু আমাদের একটা অবজেক্ট। কার অবজেক্ট? এটুকু হচ্ছে এই ইনফিনিটিভের অবজেক্ট, কারণ এখানে আমরা যে ওয়ার্ড দিয়ে প্রশ্ন করে এই অংশটুকু পেয়েছি। আচ্ছা, এখানে লিস্ট এসে কিন্তু থেমে যাবে না, এই লিস্টের উপর আমরা আবার প্রশ্ন করব যে আচ্ছা লিস্ট বুঝলাম, পূর্ণাঙ্গ তালিকা বুঝলাম, যে পূর্ণাঙ্গ একটা তালিকা, বাট কিসের পূর্ণাঙ্গ তালিকা? এই যে কিসের, এর রের উত্তর দেওয়া লেগে দেখেন কি আসছে, যে অফ মানে এর, কিসের? এর। তো কিসের এর? মাথাট ইন্টেলেকচুয়ালস, শহীদ বুদ্ধিজীবীদের। এখানে খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু দেখেন অফ ইন্টেলেকচুয়ালস, এটা কিন্তু রুট ওয়ার্ড আছে, এখানে অফ কিন্তু প্রেপোজিশন। হ্যাঁ, তো প্রেপোজিশন যে অবজেক্ট, মানে প্রেপোজিশন থাকলে তার অবজেক্ট থাকবে কিন্তু, কারণ প্রেপোজিশনের পরেই নাউন প্রোনাউন বসে, ওটা হচ্ছে প্রেপোজিশন অবজেক্ট। তাহলে এখন দেখেন যদি প্রেপোজিশনকে বলি আমি অফ মানে এর, কিসের? ইন্টেলেকচুয়ালস, বুদ্ধিজীবীদের। এই বুদ্ধিজীবীকে যদি আমি প্রশ্ন করি কিসের বুদ্ধিজীবী, কোথাকার বুদ্ধিজীবী, তাহলে উত্তর আসবে কি মাঠাট, শহীদ বুদ্ধিজীবী। তার মানে বলা যায় এখান থেকে অফ থেকে শুরু করে এই ইন্টেলেকচুয়ালস পর্যন্ত পুরোটা একটা স্টেপ, কারণ এই স্টেপটা শুরু হয়েছে অফ দেয়া, আর বাকি অংশটুকু কি অফেরই অবজেক্ট। অ্যাকচুয়াল অবজেক্ট হচ্ছে আমাদের এই যে নাউন, অবজেক্ট মানে নাউন প্রোনাউন, এটা বুঝতে হবে। আর সেই নাউন প্রোনাউনকে মডিফাই করার জন্য অ্যাডজেক্টিভ আসতে পারে। এখানে মার্টার স্ক্রিন অফ হয়ে গেছে মানে। স্ক্রিন অফ হয়ে গেছে। এই সবাই কি না ভাইয়া দেখতেছি। শোনেন চালু আছে। সমস্যা হতে পারে, এটা আবার গ্রুপ থেকে বের হয়ে আবার ঢুকবেন, তা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো দেখেন তাহলে অফ মাথাট ইন্টেলেকচুয়ালস মানে হচ্ছে কি শহীদ বুদ্ধিজীবীদের। এখন যদি দেখেন এই যে 2 থেকে শুরু করে এই পর্যন্ত যে অংশটুকু আছে না, এই পুরোটা মিললে কিন্তু বুঝতে পারবার আবার একটা স্টেপ, পুরোটা মিলে কিন্তু একটা স্টেপ পাবো, এটা বুঝতে হবে। কারণ ওই যে 2 থেকে শুরু করে এই পর্যন্ত উত্তরগুলো আসছে, টু প্রিপেয়ার আ কম্প্রিহেন্সিভ লিস্ট অফ মাথাট ইন্টেলেকচুয়ালস, এই পুরো অংশটা কিন্তু একটা, কারণ ওই টু প্রিপেয়ারের অবজেক্ট হচ্ছে গিয়া আচ্ছা ফাইন, একটা কথা বলে ভুলে গেলাম। দেখেন টু প্রিপেয়ারের পরে এই যে টু প্রিপেয়ার প্রস্তুত করতে, কি প্রস্তুত করতে, এই পুরো অংশটুকু কিন্তু আবার একটা অবজেক্ট। টু প্রিপেয়ার প্রস্তুত করতে, কি প্রস্তুত করতে, অ্যাকচুয়াল অবজেক্ট কোনটা? অ্যাকচুয়াল অবজেক্ট হচ্ছে আমাদের গিয়ে কি লিস্ট, আর লিস্টকে মডিফাই করার জন্য বাকি সবাই আসছে। তো এই বাকি সবাই অ্যাডজেক্টিভ, লিস্ট হচ্ছে আমাদের একমাত্র নাউন। কিন্তু আবার এই যে আর্টিকেল দেওয়া শুরু যদি হয় আর নাউন দেওয়া যদি শেষ হয়, বা নাউন দেওয়া শুরু নাউন দেওয়া শেষ এমন যদি হয়, সেটাকে নাউন ফ্রেজ বলে। তো থেকে শুরু করে ইন্টেলেকচুয়ালস পর্যন্ত এই অংশটুকু হচ্ছে আমাদের নাউন ফ্রেজ। তো পরীক্ষায় কি আসতে পারে? ঘুরে আসতে পারে। সেটা কি? এই যে যদি 2 থেকে শুরু করে এই যে ইন্টেলেকচুয়াল পর্যন্ত যদি দেয়, টু প্রিপেয়ার আ কম্প্রিহেন্সিভ লিস্ট অফ মাথাট ইন্টেলেকচুয়ালস, এই পুরো অংশটুকু যদি দেয়, তাহলে আপনার কি বুঝতে হবে? এটা কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজ, পুরো অংশটুকু অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কারণ হ্যাজ পুট রাখতে, কেন রাখতে, এটা মানে কেন স্থগিত অবস্থায় রাখতে, এর উত্তর আসে কি মানে শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করতে রাখতে। মানে হ্যাজ পুটকে আমরা ওয়াই দিয়ে কোয়েশ্চেন্স করে পুরো আনসারটুকু পাই। এটুকু হচ্ছে আমাদের
অ্যাডভার্বিয়াল অবজেক্ট, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কিন্তু এ টু প্রিপেয়ার ইনফিনিটিভ এটার পরে যদি দেখেন আন্ডারলাইন, যদি এখানে এইটুকু আন্ডারলাইন করা থাকে, এই যে এখান থেকে থেকে যদি আন্ডারলাইন করা থাকে, তাহলে কিন্তু একদম নির্ঘাত ধরে নিতে হবে এখানে থেকে ইন্টেলেকচুয়ালস পর্যন্ত এটা 1,000,000% নাউন ফ্রেজ। পরীক্ষার প্রশ্ন যদি একটু ক্রিটিক্যাল হয়, যারা এই যে কম্পিটিটিভ এক্সামগুলো সামনে দিবেন ইনশাল্লাহ বা দিচ্ছেন, তারা নোটিস করতে পারবেন যে আমি দাগায় আসছি 20টার মধ্যে আমার 18টা হওয়ারই কথা, তারপর দেখুন 17টা হয়ে গেছে। কারণ কি, এইরকম একটা মিস হয়েছে। আপনি তো জানেন এরপরে যাওয়াই গেলে আপনি এভাবে অবস্থায় যে 2 থেকে খেয়াল করতেন, এখান থেকে এই পুরো পর্যন্ত দাগায় অ্যাডভার্বিয়াল ফ্রেজ দাগায় চলে আসতেন। এখানে যে দুইটা মেকানিজম হতে পারে এটা তো জানা লাগবে ভাই। তো আমি এই জন্যই বললাম যে আমার অ্যানালিটিক্যাল নলেজ খুব ভালো, যদি স্পোকেন কথা বলে মানুষ বেশি আসে, বাট যারা চাকরি পরীক্ষা দিবেন এদের জন্য আমি যথেষ্ট হেল্পফুল হবো আমি আশা করি। আর স্পিকিং যারা করবেন তাদের জন্য অবশ্যই হেল্পফুল হবে, কারণ কেন হবে না, দেখতেই তো আছেন আমি তো স্পিকিং ওরিয়েন্টেড কাজবাজগুলো করতেছি, বাট এখানে যে একটা নলেজ আছে আমার, এটা জাস্ট একটু বলার ট্রাই করতেছি। সো দেখেন তো, টু প্রিপেয়ার আ কম্প্রিহেন্সিভ লিস্ট অফ মাথার্ড ইন্টেলেকচুয়ালস, এই পর্যন্ত গেল। এটুকু কিন্তু আমার মূল বাক্য, ভালো করে বুঝুন, এটুকু প্রিন্সিপাল ক্লোজ, এটুকু মূল বাক্য, এটা কারোর উপর ডিপেন্ড করে নেই। এখন এই বাক্যকে যদি বড় করতে চাই, বড় করতে অনেক উপায় আছে। এখন আমরা ক্লোজের অবতারণা করতেছি। ইন্টেলেকচুয়ালসকে যদি আমি প্রশ্ন করি, আর যতগুলো নাউন আছে ওই নাউনগুলোকে প্রশ্ন করে আপনি অ্যাজিটিভ ফ্রেজ দিতে পারবেন, অ্যাজিটিভ ক্লোজ দিতে পারবেন, কারণ নাউনকে তো মডিফাই করে এগুলো, তাই না? তাহলে দেখেন এখানে যদি বলি যে ইন্টেলেকচুয়ালস মানে বুদ্ধিজীবীরা, কিসের বুদ্ধিজীবীরা, কেমন বুদ্ধিজীবীরা, বা বুদ্ধিজীবীদের নিয়ে কোনো কথাবার্তা যদি হয়, এখানে বুদ্ধিজীবীরা নাউন, সবই ওটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এই যে দেখেন বুদ্ধিজীবীরা, এই বুদ্ধিজীবীরা কারা? হ্যাঁ, কারা এই বুদ্ধিজীবীরা? কারা? হু আর দ্য ইন্টেলেকচুয়ালস, এই বুদ্ধিজীবীরা কারা? এই বুদ্ধিজীবীদের আমি ইনফরমেশন দিচ্ছি, তার মানে বাকি অংশটুকু সম্পূর্ণ আমার অ্যাডজেক্টিভ হবে। এবং এই যে মার্টার্ড ইন্টেলেকচুয়ালস, একটু খেয়াল করে দেখেন, শহীদ বুদ্ধিজীবীরা, আমাদের দেশে যখন বলা হয় মার্টার্ড ইন্টেলেকচুয়ালদের আমরা যথাযথ সম্মান করতে পারি না, শহীদ বুদ্ধিজীবীদের আমরা যথাযথ সম্মান করতে পারি না, এই কথা বলার পরে কি কারো কি ব্যাখ্যা দেওয়া লাগে? যারা 71 সালে মুক্তিযুদ্ধ শহীদ, মানে 71 সালে যে সমস্ত বুদ্ধিজীবীরা শহীদ হয়েছে, তাদের আমরা যথাযথ মূল্যায়ন করতে পারি না, এটা কি ব্যাখ্যা দেওয়া লাগে? নাকি শহীদ বুদ্ধিজীবীদের আমরা যথাযথ মূল্যায়ন করতে পারি না, এই কথা বললে কিন্তু মুনির চৌধুরীর নাম আমাদের চোখের পর্দায় ভেসে ওঠে। তারপর হচ্ছে আপনার জহির রানার নাম কিন্তু ভেসে ওঠে। কেন ওঠে? কারণ ভাই এটা হচ্ছে বলা লাগে না। তার মানে এরপরও যদি এদের সম্পর্কে আপনি এক্সট্রা ইনফরমেশন যদি দেন, তাহলে ওটা হবে অতি কথা বা এক্সেসিভ ইনফরমেশন বা এক্সট্রা ইনফরমেশন। আর এক্সট্রা ইনফরমেশন যেই ক্লোজের মাধ্যমে দেন, ওটাকে বলে নন রেস্ট্রিকটিভ অ্যাডজেক্টিভ ক্লোজ। মানে ওই অ্যাডজেক্টিভ ক্লোজ না হইলেও চলতো, ওই অ্যাডজেক্টিভ ক্লোজের ব্যাখ্যা ছাড়াও ওই নাউনের একটা পূর্ণাঙ্গ অর্থ সবাই বুঝে, সবার বোধগম্য। বাট তারপর আমরা কেন দেই? সম্মানার্থে দিই। যখন আমাদের সামনে কোনো চিফ গেস্ট মঞ্চে ওঠে, তখন কি বলি? অমুক ভাই তমুক ভাই, তার এই কৃতি আছে, ও কৃতি আছে, অমুক বইয়ের স্রষ্টা, অমুক এলাকার নেতা, বহুত অ্যাডজেক্টিভগুলো আমরা বিশেষণগুলো ইউজ করি। কেন? ওটাকে আরও মডিফাই করার জন্য, ওটাকে আরও বেশি গ্লোরিফাই করার জন্য। এখানেও ইংলিশে সেম ঘটনাটা ঘটে, কিন্তু এটা যেহেতু রেস্ট্রিকটিভ না, বাধ্যতামূলক না, সেহেতু এখানে আপনি আগে পরে কমা দিয়ে দিবেন। এখানে খেয়াল করে দেখেন, এখানে কমা দিছে, আবার 1971 পরে কমা দিয়ে দিছে। তখন এই পুরো অংশটুকু হচ্ছে আমাদের একটা অ্যাডজেক্টিভ ক্লোজ। ঠিক আছে? তাহলে কি হবে? এখানে আর সময় নেব না আমি, একটু খেয়াল রাখবেন, যেখানে কিল্ড, এটা কিন্তু আমাদের ফাইনাইট ভার্ব, আর ফাইনাইট ভার্ব মানে এটার উপর 7 ম্যাজিক টুলস অ্যাপ্লাই করা যায়। তখন বাকি প্রসিডিউরটা কেমন? বাকি প্রসিজারটা সেম, যারা ইতিপূর্বে আলোচনা করছি। এজন্যই বলি যে আমাদের পুরো আর্টিকেল পড়ার দরকার নাই ভাই, একটা সেন্টেন্স ভালো মতো বুঝলে ওই একটা সেন্টেন্সের মেকানিজমগুলো সব সেন্টেন্সের মধ্যে মানে প্রবর্তন হয়। ঠিক আছে? আচ্ছা, আল্লাহ, শুনেন 3 মিনিট আছে, আর সময় নেই বেশি, আমি শেষ করে দিচ্ছি এখনই। দেখেন, হু আর ব্রুটালি কিল্ড বাই পাকিস্তানি মিলিটারি। শুনেন, আমি পড়ার কোনো অংশই পড়াইলাম না, আমার কথা শুনতে পান? জি ভাইয়া শুনতেছি। শুনেন, আমি 2 মিনিট শেষ করতেছি, বাট কিছু বেসিক প্রম্পট দিচ্ছি, আপনারা কি করবেন। মানে এই ক্লাসটা পরে আমি হচ্ছে গিয়া, আপনাদের কাজ থাকবে সবার এই পর্যন্ত যা যা আছে আমি যেভাবে ব্যাখ্যা করলাম এইভাবে ব্যাখ্যা করা। পরবর্তী ক্লাসে অ্যাসাইনমেন্ট কি খেয়াল রাখবেন, এটা একটা বেসিক অ্যাসাইনমেন্ট। হু থেকে শুরু করে পরবর্তী যে অংশটুকু আছে আমি 7 ম্যাজিক টুলসটা যেভাবে ব্যাখ্যা করছি আপনার ব্যাখ্যা করা। ঠিক আছে? আচ্ছা,
এখানে কি আছে, হু ওয়ার ব্রুটালি কিলড বাই পাকিস্তানি মিলিটারি ফোর্সেস উইথ দ্য হেল্প অফ লোকাল কোলাবোরেটর্স ইন 1971। এখানে ছিল কি জানেন, উইচ ক্রিয়েটস, যেটা সৃষ্টি করে আনসার্টেনটি, অনিশ্চয়তা, ওভার দ্য কমপ্লিশন অফ সাচ আ লিস্ট। এই এমন লিস্ট যে করবে, যে হচ্ছে কি আপনার যে বুদ্ধিজীবীদের যে লিস্ট করবে, লিস্ট করতে গেলে তো এটাও বলতে হবে যে এই বুদ্ধিজীবী মারা গেছে, তখন এই প্রশ্নের সাথে এটাও কিন্তু চলে আসবে, কারা মারছে। এই কারা মারছে এই প্রশ্ন চলে আসলে কিন্তু বিপদ, এর জন্য লিস্টই করা হয়ে ওঠে না। কারণ এই যারা মারছে তারা কি লোকাল কোলাবোরেটর্স, মানে স্থানীয় সহযোগীরা। স্থানীয় সহযোগীরা কারা, এই বাংলাদেশে দেখবেন এখন বড় বড় রাজনীতিবিদরা, অনেক বড় বড় মানুষ আছে, অনেক দলের অনেক বড় বড় আত্মীয় স্বজন আছে, এই সমস্ত লিস্ট, এই সমস্ত মানে কিলার্সরা, এদের নাম চলে আসে। এই জন্য পলিটিশিয়ানরাই চায় না, ঝামেলা আছে এগুলো। আর্টিকেল ফুল পড়লে হয়তো বুঝতে পারবেন। দেখেন এই যে এখানে অন হোল্ড রেখে, কিংবা এই যে একটা বাক্য, আমরা বড় একটা বাক্য পড়লাম, যদিও পূর্ণাঙ্গ আলোচনা করতে পারলাম না, এই স্ট্যান্ডার্ডের বাক্য আমরা কীভাবে লিখবো তার স্যাম্পল আমি 5টা বাক্য এখানে লিখছি। এগুলো আমি হচ্ছে আপনাদের স্ক্রিনশট দিয়ে দিব গ্রুপে, ঠিক আছে, দেখে নেবেন। এখানে একটা দেওয়া আছে, দেখেন বাংলা অর্থটা দেখেন, যে স্বাস্থ্য মন্ত্রণালয় গ্রামীণ স্বাস্থ্যসেবা সম্প্রসারণের উদ্যোগ স্থগিত করেছে, যা সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে প্রয়োজনীয় চিকিৎসা সেবায় প্রাপ্তি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই হচ্ছে পূর্ণাঙ্গ বাক্যের অর্থ। ও সিমিলার স্ট্যান্ডার্ডে যদি পড়ি আমরা, দ্য মিনিস্ট্রি অফ হেলথ হ্যাজ পুট অন হোল্ড ইটস ইনিশিয়েটিভ টু এক্সপ্যান্ড রুরাল হেলথ কেয়ার ফ্যাসিলিটিস উইচ আর ক্রুশিয়াল ফর দ্য which are crucial for underserved communities, creating uncertainty over access to essential medical service.